আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি খান জুবাইদ হোসেন, খানস গ্লোবাল থেকে আছি আপনাদের সাথে। সবাই কেমন আছেন? আজকে কথা বলতে বলতে যদি ঘুমায় যাই, কিছু মাইন্ড করবেন না। কারণ প্রশ্নটার উত্তর কি কারণে, প্রশ্নের উত্তর আরেকটু ভিডিও লাস্টে যেতে পাবেন। ঠিক আছে? তো একটা জিনিস আমি একটু আপনাদের সরি বলে নিচ্ছি যে আমাকে একটু ফোনে পেতে আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে এবং 2 দিন পরে আরও কষ্ট হবে। বিকজ আপনাদের দোয়াতেই আল্লাহর ইচ্ছায় যদি কিছু অর্ডার আসে, ভালো কিছু। তো যেহেতু আপনারা জানেন মালামাল কেনা থেকে শুরু করে ডেলিভারি পর্যন্ত ফার্স্ট টু লাস্ট সবগুলো কাজেই আমি নিজে ইনভলভ থাকি। কারণ বাংলাদেশে তো গার্মেন্টসের অভাব নাই, কারখানার অভাব নাই, হুঁশিয়ারির অভাব নাই, কিন্তু মানুষ কোনো একটা কারণে আমাকে অর্ডার দেয়, সেটা হচ্ছে দায়িত্ববোধ। ফার্স্ট টু লাস্ট, অর্থাৎ সে যদি কিউসি করে, বায়ার যদি কিউসি করে মালটা নাও নেয়, অন্তত খানস গ্লোবালের থেকে মালটা বেরিয়েছে, এক পিস মালও যদি প্রবলেম পায় সেটা রেখে ফ্রেশ মালটাই দিবে। হ্যাঁ, তো এই যে একটা আস্থা অথবা এই যে একটা ভরসা, এই কারণেই মানুষ দোয়া করে, অর্ডার দেয়। তো অর্ডারগুলো করে কোনো মতে খেয়ে পরে বেঁচে থাকি, এই আর কি। খুব সহজ কথাবার্তা, কঠিন অথবা লোক দেখানো ভাবটাব এগুলো আমার এখানে চলে না, এইগুলো করারও কোনো সুযোগ নাই। ইভেন আমার কোম্পানিতে কেউ যদি এরকম খুব বেশি ভাবের মানুষ হয়ে যায়, তার চাকরি থাকে না। হ্যাঁ, কারণ কাজ করতে হবে মাটিতে বসে, মানুষের জন্য, নিজের জন্য। ঠিক আছে? তো আসেন আমরা আপনাদের ছোট একটা জার্নির হিস্ট্রি দেখাই। যেমন একদিনেই কি কাজ করা হয়। তো গতকাল সকাল 7টায় বেরিয়েছি, বাসা থেকে বাইক নিয়ে। আপনারা হয়তো বা জানেন আমি প্রচুর পরিমাণ বাইক চালাই সময় বাঁচানোর জন্য। ইভেন দেখা যায় যে আপনার ঢাকা থেকে চট্টগ্রাম গেছি, 15 মিনিটে একটা কাজ শেষ করে আবার বাইক নিয়ে ঢাকায় চলে আসছি। কারণ ওই ভলভো গাড়ি, তারপরে আপনার ওই সোহাগের প্রেস্টিজ, ভলভো, হানিফ, এগুলো যা চালাবে তার থেকে 1 ঘন্টা আগে আমি পৌঁছায় যাই। হ্যাঁ, সো বাইক ছাড়া আসলে আমার পার্লার ড্রয়িং রুমের তো ওয়াশরুমেও যাই বাইকে। লাইফ এমন হয়ে গেছে। তো গতকালকে একদিনে কোন কোন জায়গায় ঘুরছি সেটা আপনাদের বলে দিই, এটা বুঝতে সুবিধা হবে যে কেন আমাকে ফোনে পান না। বিকজ আগে কয়েকবার বাইক চালানোর সময় হেডফোন দিয়ে টিয়ে ফোন টোন রিসিভ করে সাপোর্ট দিতে যে হাত পা ভেঙে টেঙে ঘরে বসেছিলাম কয়েকদিন। তো যার কারণে এখন মোবাইল টোবাইল সব ব্যাগের মধ্যে থাকি, খালি ছুটতে থাকি। যার কারণে আপনারা ফোন দিতে থাকেন, মেসেজ দিতে থাকেন, বাট আমি টের পাই না। আর টের পেলেও রিসিভ করতে পারি না, কারণ ওটা মন তখন অন্যদিকে চলে যায়, এবং এটা রাস্তাঘাটের জন্য খুব বাজে জিনিস। তো গতকাল আমাদের ফার্স্ট আমার অ্যাসাইনমেন্ট ছিল যেমন ভুলতা গাউসিয়াতে কিছু অডিট, তারপরে ছিল আপনার নরসিংদীতে কিছু ওভেন কাপড়ের জন্য ওখানে স্যাম্পল বানাতে দেওয়া ছিল, প্লাস কিছু কোয়েরি ছিল। এই যে সব স্যাম্পল ট্যাম্পল এগুলো চলে আসছে ওখান থেকে। হ্যাঁ, তো প্রায় 7-8টা ফ্যাক্টরি থেকে 7-8 রকমের আইটেম এখানে সব দলামুচ করে রাখছি। এরপরে ওটা শেষ করে ওখান থেকে গেলাম ব্রাহ্মণবাড়িয়া অডিট করলাম। তারপর ব্রাহ্মণবাড়িয়া থেকে গেলাম আপনার নরসিংদী মার্কেটটাকে ফুল অডিট করলাম। সে নরসিংদী থেকে তারপরে আবার গেলাম কোথায় বলে দিচ্ছি আপনাদের, একটা একটা করে সব বলে দিচ্ছি। নরসিংদী থেকে গেলাম আপনার একটুখানি, নরসিংদী থেকে গেলাম আমরা ভৈরব। ভৈরব আমরা আমি। তারপর সেখান থেকে গেলাম ব্রাহ্মণবাড়িয়াটা ভিজিট করে সেখান থেকে আবার আসলাম আপনার সরাইল থেকে গেলাম আপনার নাসিরনগর, সেখান থেকে গেলাম আপনার নাসিরনগর থেকে আবার ভিতরের রাস্তা দিয়ে আসলাম মাধবপুরের থেকে আবার আসলাম চান্দুরা। তারপর সেখান থেকে আবার আসলাম নরসিংদীতে আবার কিছু কাজ ছিল, সেগুলো করে ভুলতা গাউসিয়া হয়ে বাসায় আসছি। আপনার তখন বাজে বোধহয় রাত 10টা, সোয়া 10টা। তো
তো কোথাও বোধহয় 5 মিনিট মোটরসাইকেলে স্টপ করছি বলে মনে পড়ে না, পরে রাতে বাসায় এসে ব্রেকফাস্ট করলাম। তাও বাসায় বাইক টেক সব ঠিকঠাক করে ঢুকতে ঢুকতে প্রায় রাত 12টার মতো। এরপর আজকে সারাদিন শরীরে ব্যথা আর চোখে ঝিমুনি, তো এই জন্য বললাম ভিডিও করতে করতে যদি ঘুমায় যাই তো কেউ কিছু মাইন্ড করেন না। তার মধ্যে আবার দেখি যে 7 সকালেই ফ্যাক্টরি থেকে কল যে আসেন ইন্টারভিউ আছে, তো লোকজন এসে দাঁড়ায় আছে। তো ফ্যাক্টরি তো লোক নেওয়া হচ্ছে, সেখানে তাদের মুখ দিয়ে তো অনেক অনেক কিছু পারে, বাস্তবে কাজ কেমন সে কাজগুলো দেখে দেখে বডি তৈরি করে করে সব কিছু ইন্টারভিউ নিলাম 2টা পর্যন্ত। এরপর বাসায় যে 1 ঘন্টা ঘুমাইতে না ঘুমাইতেই হেড অফিসের তো শুনি একটার পর একটা কাস্টমার, সারা বাংলাদেশের থেকে, রংপুর থেকে, তারপরে ভোলা থেকে, তারপর যাত্রাবাড়ি থেকে, প্রায় 8-10 জনের মতো। তো সব কিছু মোটামুটি কথাবার্তা বলে এখন এই 9:30টার দিকে এসে তারপরে একটু রিল্যাক্স হয়েছি কিছুটা। তো এখন আবার দেখি যে হোয়াটসঅ্যাপে শত শত মেসেজ। হ্যাঁ, তো এরপরে এক একজনের ডিজাইন আছে, ডিসিশন আছে। তো এখনও বোধহয় ঘন্টা 2-এর মতো খালি কথাই বলতে হবে মানুষের সাথে, তো আর শরীর চলতেছে না। তো যাই হোক, শর্টকাটে আপনাদের একটু ভিডিও করে দিই যে আমরা কি পেলাম। এখন আগের মতো মার্কেটে প্রতিটা দরজায় দরজায় ঘুরে আসলে কাজ করি না, কারণ আমি যখন এত কাজ করি, ওই বলে না যে ভাতের হাঁড়িতে একটা ভাত চাপ দিলে বোঝা যায় বাকি কোথায় কী আছে। তো আপনাদের একটু এরকম সামারি দেখায় দিই। হ্যাঁ, এর পরবর্তীতে যখন আমি শ্রীমঙ্গল যাব, মৌলভীবাজার যাব, তারপরে তখন তো প্রতিটা জেলায় একদিন করে সময় নিব। এখন যেমন একদিনে 4-5টা জেলা ভিজিট করছি, 15-20টার মতো উপজেলা ভিজিট করছি। তো আমার যেখানে যেটুকুন দরকার ছিল সেইটুকুন সামারি কয়েকটা ছবি আমি এক জায়গায় রাখছি, এটা এখন আপনাদের দেখায় দিব। কিন্তু এরপরে যখন বিরিয়ানি বাজারে যাব, তারপরে সিলেটে যাব, তারপরে আপনার যাব হচ্ছে কোথায় আপনার মৌলভীবাজার, তারপরে শ্রীমঙ্গল, হবিগঞ্জে তো প্রায় কাছাকাছি চলে গেছিলাম। হ্যাঁ, তারপরে শায়েস্তাগঞ্জ তো প্রায় কাছাকাছি ছিল। তো এগুলো সবই, আউশকান্দি, তারপরে আপনার রানীগঞ্জ, সুনামগঞ্জ, ছাতক, তারপরে কোম্পানিগঞ্জ, তারপরে এই তো এগুলো ইনশাল্লাহ সব ভিজিট করে 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 আপনাদের আমি দেখাই দিব যে বাংলাদেশে কোথায় কি চলে। এরপরে আবার যাব বরিশাল অঞ্চলে, আপনাদের দেখাই দিব মাদারীপুর থেকে শুরু করে বরিশাল পর্যন্ত কোথায় কে কী মালামাল বিক্রি করতেছে, কত দামে কিনতেছে, কত দামে বিক্রি করতেছে, তাদের মনের দুঃখ কী, তাদের কষ্ট কী, তাদের চাহিদা কী, ইনশাল্লাহ সব শেখাই দিব আপনাদের, অথবা দেখাই দিব চোখে আঙ্গুল দিয়ে দিয়ে। তো আসেন আমরা এখন একটু এই কয়েকটা ছবি একটু মন দিয়ে দেখি। এটা হলো নরসিংদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, এখান থেকে মোটামুটি যাত্রা শুরু নরসিংদীতে। তো খুব সুন্দর সুন্দর কিছু জায়গা আছে এবং প্রতিটা মোড়ে মোড়েই খুব সুন্দর কিছু স্থাপত্য আছে, ভালো লাগে নরসিংদী শহরটা। তো এই হলো ফার্স্ট যে মোড়টা, এই মোড়টা এখান থেকে অ্যাকচুয়ালি যাত্রা শুরু। বিআরটিসি নরসিংদী। হ্যাঁ, এই বিআরটিসির এখান থেকেই, এটা হচ্ছে ফার্স্ট কাপড়ের দোকান। এখান থেকে যত বাদিকে যাবেন লেফট সাইডে তত আপনি কাপড়ের দোকান পেতে থাকবেন। হ্যাঁ, তো এই যে মোড়টা আপনাদের দেখায় দিই, এটা হচ্ছে বিআরটিসির মোড়। এই রাস্তা বরাবর যত যেতে থাকবেন ততই হচ্ছে আপনার কাপড়ের শোরুম। তো নরসিংদীর শোরুমগুলোর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো সেখানে এই যে আপনার ফ্রন্ট সাইডে যে আপনার একটা বিলবোর্ড অথবা ব্যানার করেছে, এইটা দেখলেই কলিজা ভরে যায়, মনে হয় যে না, ইয়েস দিস ইজ এ ব্র্যান্ড শোরুম। হতে পারে রাস্তার পাশে, বাট এটা অনেক ব্যয়বহুল দোকান আমি যেটা বিশ্বাস করি অথবা বুঝি। হ্যাঁ, এগুলো পজেশন বলেন সব কিছু অনেক ব্যয়বহুল। তো এত সুন্দর করে তাদের এই যে আয়োজনগুলো খুব চোখে লাগার মতো। তারপরে একটা মোড় আছে, এই মোড়ে আপনার কিছু কাপড়ের দোকান আছে। এই মোড়টাতে বাম সাইডে বেশ কিছু কাপড়ের দোকান আছে, যে কাপড়গুলার মান আমি খুব মানসম্মত বলবো না, আমার কাছে এতটা মানসম্মত মনে হয়নি। এভারেজ যত মধ্যবিত্ত ক্রেতা আছে তাদের জন্য যথেষ্ট, ঠিক আছে। এবং এখানে দেখেন আরেকটা মজার জিনিস দেখেন,
সরি সরি সরি, এই দেখেন ব্র্যান্ডিংটা কত পারফেক্ট ভাবে করা, অর্থাৎ শোরুমের সামনে গেলেই মনে হয় যে ইয়েস দিস ইজ এ ব্র্যান্ড। হ্যাঁ, তো এই যে মজাটা, এটা শুধুমাত্র আপনারা নরসিংদীতে গেলেই আপনারা এই মজাটা, সারা বাংলাদেশের যত শোরুম আছে, মানে যত শহর আছে, যত মার্কেট আছে, তার মধ্যে সব থেকে বেশি মজা পাবেন নরসিংদীতে গেলে। যে আপনার প্রতিটা মোড়ে মোড়ে যেমন সুন্দর স্থাপত্য আছে, তেমন প্রতিটা শোরুমে এরকম একটা ব্র্যান্ডের শোরুমগুলাতে এরকম ফ্রন্ট সাইডে এরকম সুন্দর কিছু ভিউ আছে। হ্যাঁ, যেটা দেখে আপনার মনে হবে যে না, আমি বোধহয় একটা ব্র্যান্ডের শোরুমে ঢুকতেছি। তাদের শপিং ব্যাগের থেকে শুরু করে সব কিছু দেখেন, সব কিছুতে একটা ফিল পাবেন আপনি। এবং এই জিনিসটা বাংলাদেশে যেখানে যত শহর থাকুক না কেন, নরসিংদীতে সব থেকে বেশি আছে। আর ওই রাস্তা দিয়ে যে লাস্টে হচ্ছে আপনার এই মার্কেটগুলা, এবং এইটাই হচ্ছে ব্র্যান্ডের মার্কেটগুলা। হ্যাঁ, লোকাল যেটা আছে সেগুলো তো সেরকম। আর এখানে সব থেকে ব্যয়বহুল এবং সব থেকে চোখে লাগার মতো আপনার দেখলাম ভার্গো আপনার ব্র্যান্ডের শোরুমটা। যত শোরুম আছে তার মধ্যে সব থেকে সুন্দর এবং সব থেকে ব্যয়বহুল আমার চোখে লাগছে। তো এখানেই আপনার যতগুলো ব্র্যান্ড আছে সবগুলো ব্র্যান্ডই এভাবে আপনার দাঁড় হওয়া। দেখেন এই রাস্তাতেই বিআরটিসি রোড বরাবর আপনি যদি যেতে থাকেন তাহলে এই রাস্তাতেই আপনার সবগুলো শোরুম আপনি পাবেন। এবং এই বরাবর যত যেতে থাকবেন ততই আপনি এরকম শোরুম পেতে থাকবেন। আর যত নতুন নতুন বিল্ডিং হচ্ছে এগুলা তো এরকম কাপড়ের ব্যবসাতে বড় কিছু হবে ইনশাল্লাহ। হ্যাঁ, এবং কাপড়ের ব্যবসাতে এই বিল্ডিংগুলো একসময় ভরে যাবে, যেটা আমার মনে হয়। তো এখানে দেখেন নরসিংদীর প্রতিটা মার্কেটে ব্র্যান্ডের শোরুমগুলো মানে পুরো বিদেশিদের মতো করে তারপরে সুন্দর করে সাজানো। হ্যাঁ, এবং একটা ফিল আসে যে শপিং করতে যাচ্ছি, একটা ব্র্যান্ডের শোরুমে ঢুকতেছি, সে ফিলটা তারা 100% দিতে পারছে এবং অসাধারণ ভালোভাবে পারছে। তো এইখান থেকে এই যে সোজা যত দূর যাবেন তত দূরই সবই হচ্ছে ডানে বামে যা আছে সবই হচ্ছে আপনার ব্র্যান্ডের শোরুম। তো দেখেন সম্ভবত একটু আগে একটা জায়গা আমি মিস করছি, একটু দেখাই দিই এবার আপনাদের। এই যে কটন পার্ক লেখা, হ্যাঁ, লেখাটার মধ্যেও দেখেন একটা ব্র্যান্ডের একটা সৌন্দর্য। একটা দোকানের সামনে নাম ঠিকানা এত কিছু না দিয়ে ভেরি সিম্পলি কত স্মার্টলি তারা এই ব্র্যান্ডিংটা অথবা বিলবোর্ড ব্যানারিংটা করছে। এটা নরসিংদী থেকে সারা বাংলাদেশের মানুষের শেখার মতো আছে। হ্যাঁ, মন দিয়ে শেখার মতো যে একটা ব্র্যান্ডের সামনের ফিলটা, অনেক আছে নাম ঠিকানা লিখে টিকে একদম হুলস্থুল করে ফেলেন, দরকার নাই, এরকম সিম্পলি থাকেন। হ্যাঁ, তাই সিম্পলি এই বিষয়গুলো খুবই স্মার্ট এবং খুবই ভালো লাগে নরসিংদী ঘুরলে। তো এভাবে আপনার প্রতিটা বিল্ডিংয়ে সুন্দর করে আপনার ডল দিয়ে 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 সুন্দর করে প্রোডাক্ট দেওয়া আছে। দেখেন কি অসাধারণ ডিজাইন, এবং তাদের প্রেজেন্টেশনগুলো দেখেন, সামনে কার্পেট দিয়ে সুন্দর করে একটু ফুল গাছও লাগাই দিছে। হ্যাঁ, মানে এটাকে বলে আসলে একটা উন্নত মানসিকতার বিষয়। হ্যাঁ, আজমেইন, তারপর রয়্যাল তাজ, খুবই চমৎকার মানের আপনার ডেকোরেশন অথবা আপনার এই যে এক্সটেরিয়র ইন্টেরিয়র এগুলো বলা যায়। তো আমার অনেক ভালো লাগে নরসিংদীর এই জায়গাটাতে যেতে। আর এইটা হচ্ছে সব থেকে মূল্যবান মার্কেট, সেটা হচ্ছে ইন্ডেক্স প্লাজা। মানে টোটাল নরসিংদীর সব থেকে বড় গ্যাদারিং এখানে হয়, মোবাইলের থেকে শুরু করে সব রকমের এখানে আছে। আর পরবর্তী এই যে বিল্ডিংটা দেখছেন, এই বিল্ডিংটা হচ্ছে বোধহয় এই অঞ্চলের সব থেকে কাপড়ের জগতে সব থেকে পুরানো ব্যবসায়ীরা এখানে, পুরানো ব্র্যান্ডগুলা এবং সব থেকে বহুল জনপ্রিয় ব্র্যান্ডগুলো এখানে, যাদের সেল অনেক হাই এবং নরসিংদীর বুকে তাদের সুনাম অনেক বেশি। তো ওখানে কে কে আছে সেখানে আমরা যাব। আমরা আস্তে আস্তে একটু দেখি নরসিংদীর মেইন যে মার্কেটটা, সেই মার্কেটে আসলে হয়
কিভাবে সৃষ্টি অথবা তার লোকেশনগুলো কোথায় কি। এই যে এখানে আছে ইজি ব্র্যান্ড, এখানে আছে ফেমাস ফ্যাশন, আর এখানে আছে রেজিমার্ট। হ্যাঁ, তো আর উপরে আছে রেস্টুরেন্ট, চমৎকার রেস্টুরেন্ট এবং পার্টি সেন্টার, এখানে অনেক মানুষ যায়। তো এই হলো আপনার। আর এরপরে অপোজিটে যে বিল্ডিংগুলো হচ্ছে, এই বিল্ডিংগুলোতেও আপনার সুন্দর সুন্দর প্রোডাক্ট পাওয়া যায়। ঠিক আছে, দেখেন যে এদের ডেকোরেশনগুলো দেখেন কত সুন্দর সুন্দর করে ডেকোরেশনগুলো করছে। তো বিল্ডিংগুলো নতুন হচ্ছে, দোকানগুলো ডেকোরেশনগুলো সুন্দর এবং ভালো লাগে, অনেক ভালো লাগে। এবং এইটুকুন জায়গায় টোটাল আপনার নরসিংদীর ব্র্যান্ডের অথবা ফ্যাশনের জগৎটা। ঠিক আছে, তো দেখেন এই যে একটা ব্যানারিং করছে, ব্যানারিংটা কত স্মার্ট এবং কত সিম্পলি পারফেক্ট। আসলে এগুলো বারবারই বলতেছি যে নরসিংদীর এই শোরুমগুলোর সামনে দাঁড়ালে মনে হয় যে না আমি শপিং করতে আসছি এবং ব্র্যান্ডের শোরুমে শপিং করতেছি। এখন আসেন নরসিংদীতে, যেহেতু প্রচণ্ড গুরুত্বপূর্ণ একটা কথা বলে দিই যে এক হাঁড়ি চালের মধ্যে একটা চাপ দিলেই বোঝা যায় যে সবগুলো ভাত এভারেজ কেমন সিদ্ধ হয়েছে। তো নরসিংদীর সব থেকে দামি এবং ব্যয়বহুল যে শোরুমটা আছে, যেটা আমার নজর কাটছে এবং মনে অসাধারণ সুন্দর একটা জায়গা তৈরি করে নিছে, সেই শোরুমের মানে নরসিংদীর বুকে সব থেকে লাক্সারি এবং সব থেকে ব্যয়বহুল এবং সব থেকে চমৎকার রুচিশীল যে শোরুম, যেখানে ঢুকলে মনে হবে আপনি ইংল্যান্ড আমেরিকায় চলে গেছেন, সেই শোরুমের কাপড়ের মানটা দেখি, তাহলে বাদ বাকি কি আছে সেগুলো সব বোঝা যাবে। এখন এই শোরুমের কাপড়গুলোতে দেখা যাচ্ছে এই যে কলার, যে কোনো কাপড়ের কলারের উপরের পার্টটা নিচে থাকতে হয় যাতে নিচের সেলাইটা অথবা এই ফোল্ডিংগুলো দেখা না যায়। কিন্তু এত দামি দামি করে কাপড়গুলো বানানো, এত সুন্দর করে বানানো, কিন্তু কাপড়গুলোর প্রবলেমটা দেখেন যে প্রতিটা কাপড়েই আপনার প্রবলেম ধরা পড়তেছে। বুঝতে পারছেন? মানে এই ফ্রন্ট পার্টটা শার্ট বলেন, কোট বলেন, সবকিছুতে এমনভাবে থাকবে যেন এই সেলাই পর্যন্ত এটা ঢেকে থাকে, তাহলে পিছন থেকে খুব বাজে দেখা যায়। কিন্তু এটা কিন্তু প্রতিটা জায়গায় এই ফল্টটা ধরা পড়তেছে এবং ভালোভাবে ধরা পড়তেছে। দেখেন প্রতিটা গেঞ্জিতে ফল্টগুলো ধরা পড়ছে। এখন এটা হচ্ছে এওপি করা, অর্থাৎ আপনার বেসিক ফেব্রিক্সের উপরে কালারিং করে অল ওভার প্রিন্ট করে এওপি করা, যার কারণে মনে হচ্ছে ফেব্রিক্সগুলো আনকমন অথবা এই ডিজাইনগুলো আনকমন, কিন্তু বেসিক বডির উপরে করা। এরপর সেলসে যে পার্সন ছিলেন সে আমাকে বললো এটা 100% কটন। হ্যাঁ, বাট আমি দেখলাম এই যে উপরে যে সাদা সাদা যে সুতাটা, এটা কিন্তু আপনার 100% কটন না, এটা কিন্তু আপনার পলিস্টার সুতা। তো লাস্টে উনি আমাকে বললো সেলস পার্সন যে স্যার এটা পরলে শীতল পাটির মতো শরীর ঠান্ডা হয়ে যাবে, এটা অনেক গরম, মনে হচ্ছে শীতের কাপড়, আসলে এটা শীতের না, এটা ঠান্ডা। হ্যাঁ, তো আমি জাস্ট ভদ্রতা করে বললাম ওকে থ্যাংক ইউ, খুব ভালো, মাশাল্লাহ। তো এরপর দেখেন শার্টগুলো খুব দামি দামি এবং মোটা মোটা সুন্দর ফেব্রিক্স দিয়ে করা আছে। মার্কেটে যারা ব্র্যান্ডের কাজ করে তারা ফেব্রিক্স খুঁজে, ফেব্রিক্স খোঁজার পরে তারপরে তারা এই বডি তৈরি করে করে নিজস্ব বডি তৈরি করে করে। এখন দেখেন প্রতিটা শার্টের কলারে একদম মেজর প্রবলেম যে আপনার ব্যাক সাইডটা এই রেইজ হয়ে যাচ্ছে, আর এটা পরার পরে এটা আরো উঁচু হয়ে যাবে, তখন ব্যাক সাইডের থেকে দেখতে কত বিচ্ছিরি লাগবে। এবং এটা শার্টের জগতে অথবা কোটের জগতে, কোট আছে না, কোট প্যান্ট ব্লেজার, এই জগৎটাতে এই কলারের এই প্রবলেমটাকে সব থেকে বড় প্রবলেম বলা হয়। এবং আপনারা হয়তোবা জানবেন যে মানুষ লক্ষ লক্ষ টাকা দিয়ে একটা কোট সেলাই করে, শুধুমাত্র এই জিনিসটা হাইড হবে এবং এই পিঠের কাছে এই জায়গাটা উঁচু হয়ে থাকবে না। এখানে যদি ভাঁজ পড়ে তাহলে তার থেকে বাজে মানের সেলাই অথবা কোট তৈরি করা অথবা শার্ট তৈরি করা এটা আর পৃথিবীতে হয় না। এইভাবে অ্যাকচুয়ালি এটা কাউন্ট করা হয়। তো দেখেন ঠিক সেম প্রবলেমগুলো খুব বেশি পরিমাণে এবং বাজেভাবে এখানে আমরা লক্ষ্য করতেছি। এরপর জিন্সের প্যান্ট, এই যে জিন্সের প্যান্টের যে ওয়াশটা, এটা খুব বাংলা মানের, 50-60 টাকা দামের ওয়াশ। হ্যাঁ, খুবই বাংলা মানের ওয়াশ এটা, এবং এখানে কোনো ইফেক্ট নাই, কোনো কিছু নাই। তো জিনিসটা আমার কাছে আসলে ব্র্যান্ডের যে শোরুম
সেই শোরুম অনুযায়ী ফিনিশিং। এখানে একটা জিনিস আছে, চমৎকার সুন্দর কন্ট্রাস্টের কাজ আছে, লাল রঙের সুতো দেওয়া, তারপরে ওয়েস্ট বেল্টে সুন্দর সুন্দর প্রিন্ট করা, অনেক কিছু আছে, মানে ব্র্যান্ডের একটা ফিল আছে। কিন্তু মালের কোয়ালিটিটা এখানে ধরা পড়তেছে না। দেখেন, ইভেন একটা ব্র্যান্ডের শোরুমের ফার্স্ট কাপড়ে দেখেন কি পরিমাণ ববলিনের থেকে শুরু করে মানে টেম্পারলেস ঘটনাগুলো ঘটছে। এবং শোরুমের ডেকোরেশন সুপার লাক্সারি ডেকোরেশন। তো তাহলে আমরা আপনাকে সামান্য দুটো তিনটা প্রোডাক্ট দেখায় দিলাম, যে প্রোডাক্টগুলো দেখে আপনারা বুঝতে পারলেন যে আমার ব্র্যান্ডের শোরুম ঠিকই চালু হইল, মালিক ঠিকই রুচিশীলভাবে হিউজ 2 হাত ভরে টাকা খরচ করলো, হতে পারে জমি বেচা টাকা, হতে পারে ব্যাংকের থেকে লোন নিয়ে টাকা, অথবা হতে পারে ব্যবসার লাভের টাকা, কিন্তু মালিকের কিন্তু এখানে কোনো কিছুতে কোনো কমতি নাই, সে কিন্তু কোনো কিছুতে কমতি রাখে নাই। এই শোরুমের ডেকোরেশন দেখেই বোঝা যাচ্ছে এবং প্রোডাক্টের আয়োজন দেখে বোঝা যাচ্ছে। বাট একটা জিনিস চমৎকারভাবে ধরা পড়তেছে, যে এই যে কাপড়গুলো যে প্রোডাকশন করে দিচ্ছে, সেই প্রোডাকশনের ফ্যাক্টরি মান ভালো না, নাকি বেশি শর্ট কোয়ান্টিটি যার কারণে এটা আসতেছে না, নাকি মালিক যেহেতু এরকম শোরুমে ব্যয় করছে, তো মালিক কিন্তু কখনো 250 টাকার জায়গায় বলবে না 180 টাকা দিয়ে মাল বানাও অথবা 120 টাকা দিয়ে মাল বানাও। তাহলে এই টাকাটা অ্যাকচুয়ালি যাচ্ছে কোথায়? এটা কি ম্যানেজারদের পকেটে যায়, নাকি মালিকের শালার পকেটে যায়, নাকি মালিকের ভাইয়ের পকেটে যায়? বাংলাদেশে যত কোম্পানি আছে এসব কোম্পানি ধ্বংস হওয়ার কারণই হচ্ছে এরকম আপনজনরা। হ্যাঁ, তো বিষয়টা হলো যে নরসিংদী হচ্ছে বাংলাদেশের একটা গর্বের জায়গা, যেখান থেকে এই ওভেন ফেব্রিক্স অর্থাৎ শার্টের ফেব্রিক্স, জিন্সের প্যান্টের ফেব্রিক্স, পাঞ্জাবির ফেব্রিক্স, তারপরে 3 পিসের ফেব্রিক্স, তারপরে শাড়ির ফেব্রিক্স, এগুলোর বাণিজ্যিক অর্থাৎ হ্যান্ডমেড না, বাণিজ্যিক যে জগৎটা, অর্থাৎ মেশিনের মাধ্যমে যে ওভেন ফেব্রিক্সটা, মোটা ফেব্রিক্সগুলো তৈরি করা হয়, যেগুলো গেঞ্জি কাপড় না, হ্যাঁ, সেই কাপড়ের জন্য সারা বাংলাদেশের ডন যদি বলেন, অথবা অভিজ্ঞ যদি বলেন, অথবা এক্সপার্ট যদি বলেন, অথবা বস যদি বলেন, তাহলে সেই জায়গাটার নাম হচ্ছে নরসিংদী। এই নরসিংদীর ওভেনের ফেব্রিক্স নিয়ে নিয়ে সারা বাংলাদেশে সবাই ব্যবসা করে এবং সারা বিশ্বের কোটি কোটি পিস মাল যায়। এই জ্যাকেট বানানো থেকে শুরু করে যেখানে যত ফেব্রিক্স, সব ফেব্রিক্সের জন্ম এই নরসিংদী থেকে। তা সেই নরসিংদীতে সব থেকে দামি ব্র্যান্ডের শোরুমের কাপড়ের ফিনিশিংয়ের মান এত যদি খারাপ হয়, তাহলে সেখানে লক্ষ্য করতে হবে যে এই যে ওয়াশগুলো হয়েছে সর্বোচ্চ 45-50 টাকার ওয়াশ হয়েছে, তারপরে ওয়াশ করতে যে যে পকেটে যে টিসি ফেব্রিক্সটা দিছে, এই টিসি ফেব্রিক্সের বস্তু নরসিংদী, এখান থেকে ফেব্রিক্স নিয়ে সদরঘাট বিক্রি করে। তা সেই টিসি ফেব্রিক্সের মান এত খারাপ যে ববলিন চলে আসছে ওয়াশের সাথে সাথেই। হ্যাঁ, তো এটা আসলে খুব আফসোসের বিষয়, খুব লজ্জার বিষয় যে নরসিংদীর মানুষের, ব্যবসায়ীদের মালের অবস্থা এরকম কেন। এখন কোশ্চেন হলো যে খুব মন দিয়ে বুঝবেন, একটা গেঞ্জি অথবা একটা শার্ট, কথার কথা, এই শার্টটার এখান থেকে এই পর্যন্ত একটা সেলাইও যদি একটু ড্রপ করে, তাহলে জাপান, জার্মান অথবা উন্নত বিশ্বের ব্র্যান্ড বলে এই 1 কোটি পিসের অর্ডারও যদি দেয়, তো এই 1 কোটি পিসই স্টক লট, 1 কোটি পিসি মালই স্টক লট। এখানে সেলাইটা যদি একটু দুর্বল হয়, অর্থাৎ ফেব্রিক্স টান দিলে সেলাইটা একটু মেলে যায়, তাহলেই ওটা স্টক লট। আর স্টক লট মানে কি, তার কোনো মূল্য নাই। কথার কথা, এই বায়ার এই মালটা বানাইতে দিছিল $12 দিয়ে, এখন এটা যেহেতু ফল্ট ধরা পড়ছে, এটার দাম এখন সর্বোচ্চ $1 আছে। তাহলে তাই যদি সারা বিশ্বের ব্র্যান্ড যদি সেটা যদি বাংলাদেশে এসে কাপড় বানায়, সেখানে ওই কোয়ালিটিটা নিয়ে যদি জাপান পর্যন্ত যদি যেতে পারে, ডেনমার্ক পর্যন্ত যদি যেতে পারে, হ্যাঁ, জার্মান পর্যন্ত যদি যেতে পারে, তো বাংলাদেশের থেকে কাপড় বানায় জাপান ব্যবহার করছে, এবং জাপান হচ্ছে সভ্য দেশ, উন্নত দেশ, কত কিছু, কত ডেসক্রিপশন দিচ্ছি। আর সেখানে বাংলাদেশের সব থেকে নামি দামি ব্র্যান্ড, এবং তাও নরসিংদীর বুকে, তার কাপড়ের যদি এত রকমের যদি প্রবলেম থাকে, তো এগুলোকে তো আপনার স্টক লট ক্যাটাগরিতেই চলে আসে, তাই না? তাহলে তো এটা স্টক লট ক্যাটাগরিতেই চলে আসে। তাহলে স্টক লটই যদি হয়, তাহলে সেই মালের দাম তো ফুটপাতের দামের মতো।
যে মালটা রিজেক্ট, যেমন একটা মেয়ে যদি আপনার মনে করেন যে 9-10 পড়া অবস্থায় বাড়ি থেকে বেগে 7 দিন কোথাও ঘুরে আসে, 3 দিন কোথাও ঘুমায় আসে, তাহলে ওই মেয়ের আর বিয়ে দিতে জান বের হয়ে যায়। তার ওই 10 লাখ টাকা দেনমোহর আর 10 ভরি অর্নামেন্টস এর দেনমোহর এগুলো আর পাওয়া যায় না। তখন এই মেয়ে বিয়ে দেওয়ার জন্য উল্টা আরো বাপের ওই খাট পালং ওয়ার্ড্রপ টিভি ফ্রিজ কত কিছু জামাইরে গিফট দেওয়া লাগে। কথা বুঝতে পারছেন? অর্থাৎ ওই মেয়েকে চালানোর জন্য, বিয়েটা হওয়ানোর জন্য। তা মালের অবস্থাও যখন স্টক লট হয়ে যায় এবং ছোট্ট একটা প্রবলেম, কথার কথায় সেলাইটাও যদি আপনার খারাপ হয়ে যায়, তাহলে ওই মালটা স্টক লট, ওইটাই ভ্যানের মাল তখন। তাহলে বাংলাদেশের মতো জায়গা যে বিশ্বের প্রথম দ্বিতীয় শ্রেণীর, এবং সেই জায়গার সব থেকে দামি জায়গা হচ্ছে নরসিংদী, আর সেই নরসিংদীর সব থেকে আমার চোখে ভালো লাগা শোরুমের যদি এই অবস্থা হয়, তাহলে এখানে বাদ বাকি যতগুলো শোরুম আছে তাদের কি অবস্থা, এটা তো আশা করি আপনারা বুঝতে পারতেছেন। তাহলে আমি কিন্তু এটাও বুঝেছি যে এই মালিক অনেক টাকা খরচ করেছে এবং অনেক রুচিশীল, এবং ডেফিনেটলি সে একজন জেন্টলম্যান। কিন্তু তার প্রবলেমটা হচ্ছে, হয়তোবা সে এত বড় বড় মানের মানুষ যে হয়তোবা সে তার শোরুম খালি উদ্বোধন করে ফিতা টিতা কেটে আর কেক কেটে আর বছরে একবার ওই জন্মদিনের অনুষ্ঠান করেই বোধহয় উনি চলে যায়, উনি অথবা ওনার পরিবারের মানুষরা। কিন্তু এক একটা শিপমেন্ট আসার পরে উনি একবারও বোধহয় ঘুরেও দেখে না যে কি শিপমেন্ট আসলো আর সেটাতে ওনার ব্র্যান্ডের রেপুটেশন থাকবে কিনা। আর আমরা মালিকরা যখন বেশি বড় হয়ে যাই তখন, এবং পরিবার বন্ধু বান্ধব অন্য অন্য ব্যবসা নিয়ে 10 রকমের ব্যবসা নিয়ে যখন বেশি সময় দিই, তখন একটা ব্র্যান্ড এভাবে আস্তে আস্তে মুখ থুবড়ে পড়ে যায় নিজস্ব বিশ্বস্ত মানুষের কারণে। আর সেই বিশ্বস্ত মানুষগুলোর বর্ণনা কি, সে হয় আপনার আত্মীয়, নয় তারা এত সুন্দর করে কথা বলে, স্যার এটা ওই আগের ম্যানেজার 300 টাকা করে বানাতো, স্যার আমি এটা এমন জায়গায় পাইছি 200 টাকায় বানায় দিব। কিন্তু ওই 100 টাকা বাঁচাইতে যে আপনার ব্র্যান্ডটাকে একদম বস্তিতে যে পরিণত করে ফেলতেছে, এইটা মালিকদের সচেতনতা থাকে না। কারণ মানুষ যখন টাকার মালিক হতে থাকে তখন তাহলে তাদের খালি টাকার উপরেই নেশা থাকে, কোথা থেকে কত বাঁচানো যাবে এই নেশাটাই থাকে। আর ওই নেশাটা একটা ব্র্যান্ডকে আস্তে আস্তে ধ্বংস করে দেয়, এবং এই কারণেই বাংলাদেশের ব্র্যান্ডগুলো কখনো আপনার ওয়ার্ল্ড ক্লাস ব্র্যান্ডে, একটা ব্র্যান্ডও দেখাইতে পারবেন না যে ওয়ার্ল্ড ক্লাস ব্র্যান্ড হিসাবে আপনার মাথা উঁচু করে টিকে আছে। বরঞ্চ নাইক এডিডাস পুমা থেকে শুরু করে তারা বাংলাদেশে এসে ব্যবসা করছে, টমি হিলফিগ বাংলাদেশে এসে হয়তো বা ব্যবসা করবে অথবা করতেছে, বাট বাংলাদেশে কোনো ব্র্যান্ড, ইভেন আমি বোধহয় সানমার, চট্টগ্রামের সানমারের ইয়ালো তো বাংলাদেশে সালমান এফ রহমান বিশাল ব্যাপার, তার তো কোনো কিছুতে কোনো বাধা নাই। তো উনার ইয়ালো ব্র্যান্ডে বাংলাদেশে চট্টগ্রামের সানমার মার্কেটে শোরুমে তার যে জিন্সের প্যান্ট, তার যে পাঞ্জাবি, যমুনা ফিউচার পার্কে তার যে পাঞ্জাবির যে অবস্থা দেখাইলাম, তো এর থেকে তো আর লজ্জার কিছু নাই। তো সাধারণ মানুষ কিন্তু ব্র্যান্ডের দামই আপনাদের দিচ্ছে, এই যে দামটা লেখা আছে এখান থেকে কিন্তু 1 পয়সা, এই যে ভ্যাট সহ 1 পয়সাও কম দিয়ে কাস্টমারকে আপনি মালটা বিক্রি করবেন না, যদি কিনা স্পেশাল কোনো ডিসকাউন্ট কোনো প্যাকেজে না দেন। তাহলে সাধারণ মানুষ তার কষ্টের টাকা আপনাকে দিচ্ছে, বিনিময়ে সে ব্র্যান্ডের শোরুমে ঢুকে স্টক লটের মালটা পাচ্ছে, অর্থাৎ রিজেক্ট মাল পাচ্ছে। আর তাহলে এই কারণেই কিন্তু বাংলাদেশের ব্র্যান্ডগুলো দাঁড় হতে পারতেছে না, ওয়ার্ল্ড ক্লাস হইতে পারতেছে না। আপনারা যেটা করছেন, হয় কন্ট্রাস্ট দিচ্ছেন, নয় এরকম একটু দিচ্ছেন, নয় কি একটা টিকটাকের একটা টেডি বিয়ার একটা শার্টে পরে বসায় দিচ্ছেন। মানে বাঙালি হচ্ছে শিক্ষিত কিন্তু ইনম্যাচিউর একটা জাতি, যার কারণে ব্যবসায়ীরা রাতারাতি কোটিপতি হতে পারতেছেন, নিজে দুবাই টুবাই ঘুরে বেড়াতে পারতেছেন, তারপরে এদেশ ওদেশ ঘুরে বেড়াচ্ছেন, আপনাদের বউ বাচ্চারা মনে করেন তাংপাং করে করে ফেসবুক টিকটক করে বেড়াচ্ছে, কিন্তু বেসিক্যালি আপনার ব্যবসা থেকে কিন্তু আপনি ধ্বংস হয়ে যাচ্ছেন এবং ফিউচারটাকে ধ্বংস করে ফেলতেছেন। আর সাধারণ মানুষ, তাদের যে ভোক্তার যে অধিকার আছে যে আমি ব্র্যান্ডে আপনার প্রাইসে মাল নিব কিন্তু আমাকে কোয়ালিটি মাল দিতে হবে। ইভেন বাংলাদেশে যত আপনার আছে এই হাতে তৈরি করা হস্তশিল্প ক্যাটাগরির যত ব্র্যান্ডের শোরুম আছে বিশাল বড় বড়, তাদের অবস্থা আরও খারাপ, কারণ তাদের কাছ থেকে কাজ নেই কিছু এজেন্ট, সেই এজেন্ট আবার এলাকার এজেন্টে দেয়, সে আবার কিছু ওয়ার্কারের দালালরে দেয়, সেই দালাল আবার কি করে গ্রামের গ্রামের যত হাতে হাতে বানানো যত আপনার মনে করেন
মানুষের বাসায় কাজ করে, সেসব কাজের বুয়া দিয়েও পারলে হাতের কাজ করে করে পাঞ্জাবি বলেন, থ্রি পিস বলেন, এগুলো সেলাই করে করে এরকম ব্র্যান্ডের শোরুমে আনছেন, সারা বিশ্বের বুকে আপনারা বলে দিচ্ছেন যেটা হ্যান্ডমেড। কিন্তু এটা যে হ্যান্ডমেড হয়েছে সেটার মধ্যে ডাইংয়ের কোনো কোয়ালিটি নাই। ফেব্রিক্সটাও যদি ফার্স্ট টু লাস্ট একটা বডিতে চেক করা হয়, দেখা যায় এটা স্টক লটের ফেব্রিক্স, সুতাটাও নিম্নমানের, হাতের কাজগুলো অ্যাবড়ো থ্যাবড়ো, কিন্তু দাম লিখে রাখছেন 29,000, দাম লিখে রাখছেন 21,000। তো এভাবে কিন্তু বাংলাদেশে গত 10-20 বছর ধরে এরকম রাতারাতি, যেহেতু বাঙালি জাতি আপনার শিক্ষিত একটা স্টুপিড, অর্থাৎ বোকা, শিক্ষিত কিন্তু কমন সেন্স কম, যার কারণে এদের মাধ্যমে আপনার এদের কাছ থেকে এরকম রাতারাতি ব্যবসা করে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে। কিন্তু এই খানস গ্লোবাল অথবা জুবেদ ভাইয়ের ভিডিও যারা দেখে এবং আস্তে আস্তে এটা শেয়ার করে, সমাজে আস্তে আস্তে এটা প্রচার প্রসার হচ্ছে, তারা কিন্তু আস্তে আস্তে এটা শিখে নিচ্ছে। একদম নিম্নবিত্ত থেকে শুরু করে জজ ম্যাজিস্ট্রেট, ডিবি থেকে শুরু করে মন্ত্রী থেকে শুরু করে কেউ বাকি নেই খানস গ্লোবালের ভিডিও দেখতে, সেখান থেকে শিখতে। সো এটা কিন্তু আস্তে আস্তে মানুষ কিন্তু বিগড়ে বসবে, আপনাকে বলবে আপনাকে টাকা দিব, আপনি আমাকে মালটা কোয়ালিটি মাল দেন। ইজ ইট কল্ড কোয়ালিটি? এটাকে কি কোয়ালিটি বলা যায়? তখন কিন্তু আপনার ব্র্যান্ডের দিয়ে আপনার সেলস পার্সনরা জাস্ট কাস্টমারের দিকে বোকার মতো হা করে তাকায় থাকবে যে স্যার তাহলে আর এক পিস একটু চেক করে দেখি, আর এক পিস চেক করে দেখি, লাস্টে একটা মালও দিতে পারবে না। কারণ সবগুলো মালেই তো আপনার একটা মজুরি সেলাই করতে কথার কথা 250 টাকা দেন, কিন্তু আপনাদের ম্যানেজার ট্যানেজার সব কিছু হয়ে মাল আসতে আসতে ফ্যাক্টরি বানায় মালটা সর্বোচ্চ 80 টাকায়। তা আপনি বাজেট দিচ্ছেন 250 টাকা, আর ফ্যাক্টরি মালটা বানাইছে এমন একটা ফ্যাক্টরি যে 80 টাকায় বানাইছে, তাহলে এই মালের তো সমস্যা থাকবেই। তাহলে আপনাদের সবার আগে নিয়ম হচ্ছে আপনি মালগুলো কে বানায়, সে যদি একজন কিউসিও যদি হয়, তাহলে ওই কিউসি সৎ না অসৎ অথবা দক্ষ নাকি অদক্ষ সেটা দেখার জন্য আর একটা কিউসি ওই কিউসির পিছনে নিয়োগ দেন, যে ও কিউসি করার পরে আবার আর একজন সে ওই মালের কিউসি করবে। কারণ সমাজে এই কথার কথা, শার্ট বানাইছেন, এই শার্টের টকটকে হলুদ রঙের একটা পকেট দিয়ে ফেলছেন, এখন সেটা ব্যক্তিত্ববান নাকি ব্যক্তিত্বহীন সেটা দেখার বিষয় না। ইয়াং জেনারেশন, ওই যে বললাম শিক্ষিত স্টুপিড, যার কারণে তারা কি করে, তারা চিন্তা করে ওরে বাপরে বাপ কন্টেস্ট দিছে, এইটাই বোধহয় লেটেস্ট, লাফায় পড়ে। এরকম অসংখ্য ব্র্যান্ড রিসেন্টলি বেশ কয়েকটা জন্ম নিছে, যেখানে হিউজ দাম কন্ট্রাস্টের নামে আপনার হুঁশিয়ারি বাংলা মাল বানায় বানায় তারপরে ব্র্যান্ডের লেভেল লাগায় ঝুলায় দেওয়া হচ্ছে। আবার আগেও দেখা গেছে আপনারা আরও 10 বছর আগেও তো বিসিএস ক্যাডার ছিলেন, কিন্তু আরও 5 বছর 10 বছর আগে ওরকম ওই গুলিস্তানের থেকে অথবা স্টকলটের মাল কিনে এনে লেভেলটা কেটে নিজের লেভেল দিয়ে গেছে, সারা বাংলাদেশে ব্র্যান্ড হয়ে গেছে, এমনও ঘটনা আছে। আর এগুলো সম্ভব হয় হচ্ছে বাঙালি সচেতন জাতি না। একজন বিসিএস ক্যাডার অথবা একজন ব্যাংকের ম্যানেজারও এসে এই কাপড়টা কিনে নিয়ে যাবে, কিন্তু সে জানে না যে কাপড়টা 100% একটা ফল্ট অথবা একটা রিজেক্ট প্রোডাক্ট। তাহলে দেখেন, আমি বলবো অনেক ব্যবসা আছে, যেমন আপনাদের উদাহরণ দেখায় দিই আমার জানা মতে। এখানে একটা উদাহরণ আপনাদের আমি দেখাই। এই যে এই বিল্ডিংটা হচ্ছে নরসিংদীর সব থেকে পুরানো এবং পুরানো জনপ্রিয় ব্র্যান্ডের শোরুম, মানে এই জায়গায় ব্র্যান্ডের শোরুমের জন্মই হচ্ছে এই বিল্ডিংটা দিয়ে, এবং তাদের মধ্যে যথেষ্ট সুনাম আছে এবং যথেষ্ট টপ লেভেলের একটা কোম্পানি হচ্ছে রেজিমার্ট। তো আমি ফিজিক্যালি শোরুমটা ভিজিট করলাম, দেখলাম এখানে বিদেশ থেকে আসা অথবা দেশের মধ্যে অনেক সুন্দর সুন্দর মেয়েদের শাড়ি, থ্রি পিস অনেক কিছু আছে, এবং সেগুলো যথেষ্ট কোয়ালিটি সম্পন্ন এবং যথেষ্ট ভালো। কিন্তু ফ্রন্ট সাইডে, এবং এটা আমি শুনলাম এক ভদ্রমহিলা নাকি এটা মালিক, হ্যাঁ, তো অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে অনেক সাপ করে নাকি এই শোরুমটা বানিয়েছেন। তো হ্যাঁ, জীবনে সবারই স্বপ্ন থাকে, পরিশ্রম থাকে, কিন্তু ঘটনাটা হলো কি, ওনার এই শোরুমের ব্যাক সাইডে আমি পুরোটা ঘুরেছি, তো আমি দেখেছি, হয়তোবা উনি আমাকে চিনে নাই অথবা আমি পরিচয় দিইনি। তো ওনার যত কাপড়ের আইটেমগুলো আছে, লেডিস কাপড়ের শাড়ি, থ্রি পিস, এগুলো চমৎকার কোয়ালিটি, চমৎকার। বাট ওনার এই সামনের সাইডে যেমন এই চোখেরও চোখ, অর্থাৎ কাস্টমার যে ঢুকবে এরকম ডেকোরেশনটা একদম বিচ্ছিরি। আর এখানে এই যে ছেলেদের এই যে বাচ্চাদের শার্ট, গেঞ্জি, তারপরে প্যান্ট, বড়দের যা যা, এগুলো একদম থার্ড ক্লাস অথবা একদম জিরো কোয়ালিটির। তো আমি ওখানে একজন সেলস পার্সনকে জিজ্ঞাসা করলাম, মেবি উনি ম্যানেজার ছিল, ওনাকে জিজ্ঞাসা করলাম যে এই কাপড়গুলো কে কিনে অথবা এগুলো কোথা থেকে বানান। তো
আমি যেটা বুঝতে পারলাম যে তারা মালিকরে বুঝায় যে ম্যাডাম এত কমের মধ্যে এত ভালো মাল নিয়ে আসবো, বাট বিশ্বাস করবে না, এখানে ওনারা হয়তো বা সামনে বাচ্চাদের আইটেম খুব কম এবং ছেলেদের আইটেমও কম, সামনে ওনার বেশি ইনভেস্টমেন্ট না, কিন্তু আমি দেখলাম যা আছে সবই একদম স্টক লট অথবা জিরো কোয়ালিটির অথবা বঙ্গবাজার কোয়ালিটির মাল, যেটা একটা কাস্টমার ঢুকার সাথে সাথে তার চোখে পড়তেছে এবং দামটা দেখে তারা একটা অস্থির একটা অবস্থা হয়ে তারপরে তারা নেমে চলে আসতেছে। হ্যাঁ, তো কিন্তু ওনার লেডিস যারা যাচ্ছে লেডিস আইটেমে সেটার জন্য উনি বিশাল জনপ্রিয়, কিন্তু এই সামনের এইটুকুন জায়গাটাকে উনি একদম ওনার এই শোরুমটাকে আস্তে আস্তে জিরোতে নামায় নিয়ে আসতেছে। কারণ আমি তো যখন একটা জায়গায় ভিজিট করি তখন এই মার্কেটের নিচে যারা এখান থেকে যারা বেরোলো তাদের সাথে কথা বলি, মার্কেটের নিচে রিক্সাওয়ালাকে জিজ্ঞাসা করি যে ভাই এই মার্কেটে অথবা এই বিল্ডিং অথবা এই শোরুমে কেমন মানুষ আসে, কত পরিমাণ আসে, কখনো কি আবার দেখা যায় দুপুরে গেছি, বিকাল 4টায় গেছি, তবে রাত 8টায় গেছি, সবভাবে মনিটরিং করি যেখানে কত মানুষ ঢুকতেছে। তো আমি এটা গবেষণা করে যেটা দেখলাম যে আমি আমি কিন্তু ওনার ব্যবসা কোনো ক্ষতি হোক এটা চাই না, আমি খালি এটা থেকে সারা বাংলাদেশের মানুষকে শেখায় দিচ্ছি যে আপনারা যারা ব্র্যান্ড তৈরি করেন আপনাদের প্রবলেমটা কোথায় হয়, কেন এত জনপ্রিয় একটা শোরুম আস্তে আস্তে মুখ থুবড়ে পড়ে যেতে থাকে, মালিক কিভাবে দেনাগ্রস্ত হতে থাকে, হ্যাঁ, এবং একটা স্বপ্ন একটা ব্র্যান্ড কিভাবে ধ্বংস হতে থাকে। দেখেন নামটা চমৎকার, সবকিছু চমৎকার, কিন্তু কাস্টমার ঢুকেই সবার আগে থার্ড ক্লাস কিছু প্রোডাক্ট দেখতেছে, দেখেই ওখান থেকে বের হয়ে চলে যাচ্ছে। আর যারা শুধু জানে যে ভিতরে লেডিস আইটেমগুলো একদম অসাম কোয়ালিটি তারাই ওখানে ভিতরে চলে যাচ্ছে। কিন্তু আমার 100 জনের মধ্যে 60 জন মানুষ যদি সামনের এইটুকুন জায়গা থেকে দেখেই যদি নেমে চলে যায়, তো একটা শোরুম বাঁচবে কিভাবে বলেন আমাকে? আর এই ঘটনাগুলো আমি যেটা বুঝলাম যে ওনার খুব বিশ্বস্ত কিছু ম্যানেজার ট্যানেজার অথবা লোকজন আছে যারা খুব কমের মধ্যে ওনাকে ভালো মাল কিনে দিতে পারে, এবং সেটার ধাক্কাতেই এত কমের মধ্যে এত ভালো মাল কিনে দিতে পারে যেটা ধাক্কা খেয়ে শোরুমটা আপনার একদম জিরোতে নেমে যাচ্ছে। হয়তো বা কয়দিন পরে শোনা যেতে পারে যে উনি ব্যবসায়িকভাবে লসে আছে। তো আমি এই যে এত সুন্দর এবং একজন নারী উদ্যোক্তা, হ্যাঁ, একজন নারী উদ্যোক্তা, আমাদের সমাজে নারী উদ্যোক্তা হওয়া কিন্তু বিশাল ব্যাপার, অনেক পরিশ্রম, সংসার জীবন পরিবার সব দায়িত্ব পালন করে এত বড় একটা দায়িত্ব নিয়ে, এটা কিন্তু যেনতেন বিষয় না, এটা সেলুট করার মতো বিষয়। কিন্তু এই যে নিজস্ব কিছু লোক কমের মধ্যে ভালো মাল দাঁড় করে এনে দিবে, আবার অল্প টাকার মধ্যে পুরো শোরুম ভরে দিবে, তার ধাক্কায় এরকম শোরুম এখন কেসে বন্ধ হয়ে যাওয়া অথবা কেসে এরকম অন্ধকার হয়ে থাকার মতো অবস্থা হয়ে যাচ্ছে। আমি যেটা বুঝলাম, আমি জানি না ওনার বাস্তবতা কি, অথবা এটা কি ওনার অনেক টাকা আছে ফেলে রাখছে এরকম কিছু কিনা, আমি এগুলো কিছুই জানি না। বাট আমি যতগুলো শোরুম ভিজিট করলাম এই শোরুমটাকে আমার কাছে মনে হলো যে উনি যদি সামনের মালগুলো সব যদি পারলে গণদরেও বিক্রি করে দিয়ে নিজস্ব ব্র্যান্ডে যদি বাচ্চাদের তারপরে ছেলেদের আইটেমগুলো যদি দিয়ে এই জায়গাটা ভরে ফেলে, তাহলে ওনার এই শোরুম আবার রাতারাতি চেঞ্জ হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে আপনারাও যারা আপনার শহরে এরকম কোটি টাকা খরচ করে এত স্বপ্ন নিয়ে এবং একটা ব্র্যান্ড দাঁড় করানোর জন্য চেষ্টা করেন, তাদের এই যে ভুল যে নিজস্ব বিশ্বস্ত লোক কমের মধ্যে মাল কিনে দিবে, এই চিন্তাটাই আপনাকে ধ্বংস করে দিবে। কারণ একটা জিনিস হচ্ছে কি, ব্র্যান্ড যত পুরানো হইতে থাকবে, যত জনপ্রিয় হইতে থাকবে, তত সেখানে দামি এবং ব্যয়বহুল মাল উঠতে থাকবে, যেন দিন দিন ওই ব্র্যান্ডের ভ্যালু বাড়তে থাকে। আর আপনার হচ্ছে অনেক টাকা খরচ করে একটা ব্র্যান্ডের শোরুম আপনার চালু করবেন, সেখানে একদম বস্তি অথবা হকার কোয়ালিটির মাল নেবেন, গুলিস্তান কোয়ালিটির মাল নেবেন, নিয়ে দোকান পুরো ভরে দিবেন, লাস্টে ব্র্যান্ডটা একটা সময় পরে মুখ থুবড়ে পড়ে থাকবে, লক্ষ লক্ষ টাকা না কোটি টাকার মালে একটা গোডাউন হয়ে পড়ে থাকবে। অ্যাকচুয়ালি একটা ব্র্যান্ড এভাবে কখনো উন্নতি করতে পারে না। আর এই কারণে আমাদের দেশের ব্র্যান্ডগুলো সারা বিশ্বের বুকে নাম করতে পারে নাই, কিন্তু বিশ্বের অন্যান্য ব্র্যান্ড বাংলাদেশে আসলে আমরা সেখানে লাফায় পড়ি। আর এইটা হচ্ছে জাতিগতভাবে সব থেকে লজ্জার বিষয়, সব থেকে লজ্জার বিষয়। তাহলে আমি কিন্তু আপনাকে দেখায় দিলাম যে বাংলাদেশের সব থেকে ওভেন কাপড়ের জগতে সব থেকে শ্রেষ্ঠ জায়গা, যেখানে মেয়েদের 3 পিস শাড়ি, ছেলেদের শার্ট প্যান্ট সবকিছুর কাপড় এখানেই জন্ম নেয়। আর এখানেই শোরুমগুলোর কতটা নাজুক অবস্থা, শুধু ডেকোরেশনটার কারণেই মাল বিক্রি হচ্ছে। ঠিক আছে, তো আমাকে কেউ ভুল বুঝবেন না, অথবা এখান থেকে
আমি যে কারো ক্ষতি করতে চাই এরকম খারাপ মানসিকতা না নিয়ে সবার আগে চিন্তা করবেন যে আমাদের সব ঠিক আছে, শুধু 2 টাকা বাড়ায় যদি একটু ভালো কোয়ালিটির মাল তৈরি করে, তাহলে আমার ব্র্যান্ডটা যেটুকুন সম্মান অথবা যেটুকুন আস্থা মার্কেট থেকে হারাচ্ছে সেই জায়গা থেকে উত্তরণ হয়ে ব্যবসায় পজিটিভ আসা শুরু করে দেবে। আমার টাকায় শর্ট পড়ছে, অল্প টাকা দিয়ে আমার টোটাল শোরুম গোডাউনের মতো ভরার দরকার নেই। আমি অল্প অল্প করে একটা দুটো দুটো পাঁচটা করে আইটেম এনে এনে আমার শোরুমে ঢুকাই, কিন্তু প্রতিটা মালের সেলাই থেকে শুরু করে ওয়াশ থেকে শুরু করে সব কিছু যেন মানসম্মত থাকে। আর এটা যেন কম্পেয়ার করা যায় যে না, আমি ব্র্যান্ডের খালি সাজানো গোছানোর দোকান না, আমার ভিতরে আসেন, প্রতিটা মালের মধ্যে ইনশাল্লাহ কোয়ালিটি পাবেন। ঠিক আছে, কোয়ালিটি পাবেন। এবং এই যে দেখেন, এটা কিন্তু জাপানি স্টাইলে এরকম চমৎকার সুন্দর ডেকোরেশন। এখন এই ভিতরের মালগুলোর মধ্যে সেলাইয়ের মান যদি ভালো না পাওয়া যায়, কাপড়ের মান যদি ভালো না পাওয়া যায়, তাহলে কিন্তু আফসোসটা লাগবে। তো আমরা চাই আপনারা যারা জীবনের হয়তোবা এমনই হতে পারে অনেক বড় একটা লোন নিয়ে সারাটা জীবন, অথবা আপনি যদি এই ব্যবসাটা যদি ধরা খেয়ে যান, হয়তোবা আপনার বংশটাই গরিব হয়ে যাবে। তো আমরা চাই এই জায়গা থেকে আপনারা একদম নিরাপদে থাকেন এবং বংশ পরম্পরায় এটা যেন একটা চমৎকার ব্র্যান্ডে পরিণত হয়। মন থেকে দোয়া করি এবং আপনারা সারা বাংলাদেশে যারা এরকম ব্যবসা করছেন সবাই যেন আজকের এই চমৎকার ভিডিও থেকে আপনারা যেন শিখতে পারেন, এটাকে যেন পজিটিভভাবে নিতে পারেন এবং এটা যেন বুঝেন যে জুবায়েদ ভাই আমাদের জনপতি তো সম্ভব হচ্ছে না, যার কারণে আমাদের টোটাল একটা মার্কেট অডিট করে একটা গবেষণা করে আমাদের কার কি ভুল আছে সেটা আপন ভাইয়ের মতো করে আমাদের হাতে কলমে শিখাই দিল। সো আমরা এই ছোট ছোট ভুলগুলো করব না, করে আমরা আমাদের ব্র্যান্ডটাকে ধ্বংস করব না। কারণ এই যে জন্ম নেওয়া এত সুন্দর একটা ব্র্যান্ড, এ তো মনে হয় যে নিজের গোলাপ ফুল গাছে একটা গোলাপ ফুল ফোটার মতো একটা ভালোবাসা, একটা সৌন্দর্য। এর একটা ব্র্যান্ড খালি একটু ওই আপনজন 2 টাকা কমে একটা মাল বানায় দিবে, আর সেই থিমের কারণে কাস্টমারদের আস্থা হারায় যদি মুখ থুবড়ে পড়ে যায়, তা এর থেকে মনে হয় যে বোধহয় কলিজা কেটে ফেলে দেওয়ার কষ্ট এর থেকে বোধহয় কম। তো মন থেকে এইসব ব্র্যান্ডকে আমি দোয়া করি আপনারা যে যেখান থেকে পারেন দরকারে 2 টাকা বাড়ায় দেন, অথবা আপনার এই যে কিউসি বলেন, ম্যানেজার বলেন, এই যে মিষ্টি মিষ্টি কথা বলে স্যার আরো কমে মাল বানায় দেবো, আরো কমে দোকান ভরে দিব, এগুলোকে জীবন থেকে অথবা ব্র্যান্ডের থেকে বের করেন। কারণ যার চোখ নিচে, যে নারীর চোখ নিচে, তার পেটে যে বাচ্চা হয় তারও ওই স্ট্যাটাস অথবা লাইফ স্টাইল সবসময় নিচে হয়। আগে চোখ উঁচু করতে হবে, অর্থাৎ মন এবং উদ্দেশ্য এবং আপনার এইম, যেটাকে বলা হচ্ছে টার্গেট, যে জীবনে কি করব, এটা সবসময় বড় হইতে হয়। তারপরে আস্তে আস্তে পরিশ্রম করতে করতে বড় হবেন। কিন্তু শুরুতেই যদি আপনার নজর অথবা আপনার চাহিদা অথবা স্বপ্ন যদি নিচের দিকে থাকে, তা আপনি বড় হবেন কিভাবে? তা আপনার চারপাশে এরকম সুন্দরভাবে শুনতে মিষ্টি কথা বলা মানুষগুলোকে আপনি বের করে দিবেন। কারণ এই যে একটা ব্র্যান্ড আপনি দাঁড় করছেন, সারা জীবনের অথবা পরিবারের সব রিস্ক নিয়ে, হতে পারে মায়ের গহনা বিক্রি করেও দাঁড় করাইছেন, এই কষ্টটা তো আপনার ওই ম্যানেজার বুঝে না। সে জানে যে অল্প টাকায় যদি মাল বানানোর কথা বলি তাহলে মালিক কাজটা আমারে দিবে, তাহলে আমিও অমুক জায়গা থেকে মাল বানাবো, পার বডিতে 20 টাকা 50 টাকা করে কমিশন খাবো। কথার কথা আপনি ম্যানেজারে আমার কাছে পাঠিয়ে দিলেন, জুবায়েদ ভাইয়ের কাছে যাও, যে এখন ও বলবে স্যার ওই জুবায়েদ ভাইয়ের কাছে গেছিলাম, কারণ জুবায়েদ ভাই তো কমিশন দেও না, কমিশন নেও না, যে বলবে শালা সিটারে বাচ্চার কাছে পাঠাইছিলেন মিষ্টি মিষ্টি ভিডিও করে, স্যার ও ভালো না, আর এক জায়গার থেকে মাল বানায়, ওর থেকে ওর রেট 300 টাকা, স্যার আর এক জায়গার থেকে 180 টাকায় মাল বানাবো, লাভটা কি হবে? এটা জুবায়েদ ভাইয়ের কাছে আসতে হবে, খানস গ্লোবালে আসতে হবে, এমন কোনো কথা না। কথা হলো যে আপনি নিজে জেনে শুনে বুঝে এমন একটা জায়গা থেকে মাল বানান যেন মালিকের সাথে, ফ্যাক্টরি মালিকের সাথে ব্র্যান্ড মালিকের টাকা পয়সা নিয়ে ডিরেক্ট কথা হয়, ভিতরে কোনো আত্মীয় স্বজন অথবা ম্যানেজার না থাকে, তাতে আপনার প্রোডাক্টের কোয়ালিটিটা ভালো হবে। এরপর আপনার ম্যানেজারকে বলতে পারেন মাল বানানো হয়ে গেছে, আমি জানি, আমাকে ভিডিও করে পাঠিয়েছে, এই ভিডিও যেমন অথবা যেভাবে অর্ডার দিচ্ছি মালটা সেরকম আছে কিনা সেটা তুমি দেখে নিয়ে আসো মালটা, এইটা আপনি বলতে পারেন। কিন্তু আপনি যখন মাল বানানোর অল ইন দায়িত্ব আপনার লোকজনের উপর দিয়ে দেন, তখন তারা ওই টাকা বাঁচায় অথবা কমিশন খায়, আর আস্তে আস্তে মাল এরকম
কমে আসতে থাকে। আর এইসব জাতীয় লোকজনই দেখবেন আপনার পরিবারের ওয়াইফদের খুব কাছের মানুষ হবে। ম্যাডাম স্যার তো বুঝে না, স্যার তো টাকা নষ্ট করে, এ মাল কি 300 টাকা লাগে, এ তো 200 টাকাই ম্যাডাম বানায় দেওয়া যাবে, দোকান ভরে যাবে, খালি লাভ আর লাভ। তখন ওই ম্যাডামই কি হচ্ছে আপনার ব্রেনের মধ্যে ঢুকায় দেয়, হ্যাঁ তুমি খালি টাকা পয়সা ধ্বংস করো, হ্যাঁ তুমি বোঝো না ওই যে ম্যানেজার আছে ও কোম্পানিরে সেভ টেপ করে কোম্পানির একদম বেহেস্তে নিয়ে যাবে। কিন্তু ওই ম্যানেজার যে অথবা ওই যে আপনার দায়িত্ববান লোক যে আপনার ব্র্যান্ডকে বেহেস্তে নিতে নিতে কোথায় নিয়ে যাবে, সেটা তার আপনার ওয়াইফও জানে না, আপনার কাছের মানুষরাও জানে না, এবং আপনার সন্তানও জানে না। কিন্তু ব্র্যান্ডটার চিন্তা, ব্র্যান্ডের স্বপ্ন কিন্তু, এবং ব্র্যান্ডটা দাঁড় করানোর যত রিস্ক, এটা কিন্তু একমাত্র আপনিই নিছেন। তাহলে নিজের বুদ্ধিতে যে কাজটা শুরু করছেন সেটা নিজের বুদ্ধিতেই করবেন, এবং পার্ট টু পার্ট মনিটরিং করে করবেন। ইনশাল্লাহ এরকম সুন্দর সুন্দর ব্র্যান্ড, উফ, মানে কলিজাটা ভরে যায় দেখলে। এরকম সুন্দর সুন্দর শোরুম, ব্র্যান্ড, এটাকে নিজের বুদ্ধিতে নিজের মতো করে পরিচালনা করবেন। ইনশাল্লাহ আপনারা অনেক ভালো করতে পারবেন। তো নরসিংদী থেকে তাহলে আমি বিদায় নিচ্ছি, এবং এই টোটাল নরসিংদীটার থেকে আপনারা আপনাদের এলাকায় যারা ব্র্যান্ডের ব্যবসা করতে চান শোরুম দিয়ে, তাদের ভুল কি, এবং অনলাইনেও যাদের শোরুম নেওয়ার ক্যাপাসিটি নাই কিন্তু অনলাইনে ব্যবসা করছেন, তারাও কিন্তু ব্র্যান্ডের কাপড়ের ব্যাপারে ডেলিভারির পরে দেখেন একটা কাস্টমার অনলাইনে খুঁজে বের করে বুস্ট করে কত কিছু করে একটা কাস্টমার পাইতে কত কষ্ট হয়। সেই কাস্টমারের যদি একটা কোয়ালিটি মাল যদি নিতে না পারেন, তা প্রতিদিন কাস্টমার বানাবেন, প্রতিদিন ঝরে পড়ে যাবে। আপনার কিন্তু রিপিটেড কাস্টমার হলো না, তাহলে কিন্তু আপনি ধ্বংস হয়ে গেলেন, তাহলে আপনার স্বপ্নগুলো ধ্বংস হয়ে গেল। তাহলে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে কোয়ালিটির সাথে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। আমার একদম এক্সপোর্ট দরকার নেই, একদম বাংলা দরকার নেই। যেটা স্ট্যান্ডার্ড একটা কাপড় কিভাবে হয়, তার মেজারমেন্ট কি থাকে, তার সেলাইয়ের মান কি থাকে, তার ডাইং এর মান কি থাকে, তার ওয়াশের মান কি থাকে, সবকিছু মান নির্ণয় করে নিজের মতো করে মাল তৈরি করতে হবে। তারপরে ইনশাল্লাহ আপনার ব্র্যান্ড আর পিছনে তাকাবে না। সো আপনাদের সবাইকে নরসিংদী থেকে ধন্যবাদ। আমি খান জুবায়েদ হোসেন, খানস গ্লোবাল। তাহলে খুব মন দিয়ে নরসিংদীর যতগুলো আপনার শোরুম আছে তার মধ্যে সব থেকে লাক্সারি কোনটা, সব থেকে ভিআইপি কোনটা, সব থেকে ব্যয়বহুল ডেকোরেশন কার, তাদের শোরুমের প্রোডাক্টেরই অবস্থা আপনাকে দেখাই দিলাম, এবং তার ওই ব্র্যান্ডের মালগুলা কি কারণে স্টক লট মাল বলা যায় অথবা স্টক লট লেভেলের বলা যায়, এটাকে ব্র্যান্ডের মাল বলা যায় না, সেটা প্রমাণসহ সঠিক তথ্য আপনাদের আমি দেখাই দিলাম। তাহলে এত বড় ব্র্যান্ড এবং এত হাই কোয়ালিটি, এবং এই ব্র্যান্ডের মালিক আমি যেটা শোরুমে ঢুকে বুঝেছি, আমার কাছে মনে হয়েছে উনি চমৎকার একজন ইন্টেলেকচুয়াল ব্যক্তি, এবং শুধুমাত্র মার্কেটে সুনাম অর্জন করার জন্য, কোয়ালিটি মাল মানুষকে দেওয়ার জন্য উনি কোটি কোটি টাকা খরচ করে এই রুচিশীল কাজগুলো করছে। কিন্তু ওনার ক্ষতিটা হয়েছে কোথা থেকে আমি যেটা বুঝতেছি, আমি ওভারশিওর না, ওনার লোকের মাধ্যমে ক্ষতিগুলো হয়েছে, যে যারা এই কাজগুলো লোকাল ফ্যাক্টরিতে দিয়ে দিয়ে বানাচ্ছে, ওখানে দামাদামি করে এবং কমিশন খাওয়া খাই করতে করতে লাস্টে এটা একদম ওই ভ্যান কোয়ালিটির মাল তৈরি হচ্ছে। এখন একটা মেয়ে যখন ক্লাস 9-10-এ কোথাও ভেগে চলে যায় আর 3 দিন থেকে আসে, ওই মেয়ে তো আর কুমারী থাকে না, তো বিয়ে দিতে গেলে ওই মেয়ের দাম তো আর ওই দেনমোট তো আর 10 লাখ হয় না, 10 লাখ আর 10 ভরি অর্নামেন্টস, এটা তো আর হয় না, কারণ এটা মানুষ জানাজানি হয়ে গেছে যে সে কোনো ভার্জিন না, সে কোনো কুমারী না, বরঞ্চ নাম হয়ে যায় সে একজন চরিত্রহীন মেয়ে। তা একটা কাপড়ের যখন বড় ধরনের এরকম প্রবলেমগুলো পাওয়া যায়, কাজ তো মানুষ হাতের কাজ করে, ওয়ার্কারে কাজ করে, এমনি দেশে ওয়ার্কার নাই, ভালো ওয়ার্কার সব জর্ডান ওইদিকে চলে গেছে। আবার দেশের মধ্যে যারা আছে, বাঙালির তো ভাব বেশি, কাজ করে মনে করেন যে কোয়ালিটি, তাতে বেতন হয় 10,000, ও পাশে বলে থাকে 25,000-এর নিচে কাজ করবেন না, ঠিক আছে যাও রাস্তা মাপো। তো তখন দেখা যায় সে ঠিকই রাস্তা মাপে কিন্তু কাজ করে না। বাঙালি যখন মায়ের পেটে থাকে, ওই মায়ের কোলে থাকে আর বাপের হোটেলে খায়, তখন বাঙালির অবস্থা এরকম থার্ড ক্লাস হয়। কিন্তু এরাই যখন দেশে বাইরে যায় না, তখন কিন্তু তারা ঠিকই, বরঞ্চ ফরেনারদের থেকে এরা আরও ভালো করে। তো আমাদের দেশে সবচেয়ে সমস্যা কি, হাত বাড়ালেই ধান পাওয়া যায়, হাত আবার উপরে বাড়ালে নারকেল গাছের নারকেল পাওয়া যায়, বেহেশতি ফল, আবার হাত বাড়ালে পুকুর ভরা নদী ভরা মাছ পাওয়া যায়। তো ভাতের যখন অভাব নাই, তো মানুষ দায়িত্ব জ্ঞানহীন এবং লেজি হবে।
এটা আমাদের দেশের একটা কল্যাণ এবং অপকল্যাণ দুটাই বলতে পারেন, ঠিক আছে, এবং ইমোশনাল বেশি হবে। তো এটা হচ্ছে সমস্যা। তো আমি এই যে ভার্গো ব্র্যান্ডকে নিয়ে যে ভিডিওটা করলাম, আমার কাছে নরসিংদীর সবথেকে বেস্ট শোরুম এবং সবথেকে লাক্সারি শোরুম এটাই লাগছে। তবে আমি দেখলাম প্রতিটা মালই কোয়ালিটি ফেল। এখন কোয়ালিটি যদি ফেল হয় তো লোকাল মার্কেটে ওটা বিক্রি করতে গেলে তো যে ভ্যানে পরে যেমন আপনার স্টক লট আকারে বিক্রি হয়, তো এটা তো, যদি আমি কোয়ালিটি নিয়ে গার্মেন্টসের ভাষায় যদি কথা বলি তাহলে প্রোডাক্টগুলো সবই স্টক লট, কারণ একটু কোয়ালিটি আসে নাই। কিন্তু দামগুলো কিন্তু আবার ব্র্যান্ডের শোরুমের জন্য মতোই, আবার এমন না যে ওনার দামটা অনেক বেশি, ওনার দামগুলো একদম চমৎকার এবং পারফেক্ট। বাট প্রবলেমটা বাধায় ফেলছে ফিনিশিংটা নাই। আর ফিনিশিং যে কোনো একটা সাইড দুর্বল হলেই তো সেটাকে স্টক লট হয়ে যায়। যেমন জাপানের একটা কাজ যদি করেন, এই জায়গাটার যদি একটুখানি সেলাই যদি লুজ পায়, বলে দেবে এটা স্টক লট, 1 পিসের অর্ডার দিছিলাম সব বাদ, অর্ডারই ক্যান্সেল, যাও। আর একটা বড় ফ্যাক্টরি যদি এরকম 1 পিসের পরপর 2-3টা মাল যদি স্টক লট হয়, ওই বড় ফ্যাক্টরি, মানে কারণ সেরকম লাক্সারি ফ্যাক্টরি রাতের মধ্যে দেউলিয়া হয়ে যাবে। তাহলে যারা অরিজিনালি ব্র্যান্ড বায়ার তারা একটা সুতা পর্যন্ত ছাড় দেয় না। তাহলে তাদের হাতে যদি এই প্রোডাক্ট দিয়ে বলা হয় যে ভাই আপনি তো একজন বায়ার, বিভিন্ন জায়গায় সারা বিশ্বে অর্ডার দিয়ে দিয়ে মাল বানান, এই যে শোরুমের এই যে প্রোডাক্টগুলো, আমাদের দেশে ব্র্যান্ডের শোরুমের যে প্রোডাক্টগুলো, একটা প্রোডাক্টকে একটু ধরে দেখে বলবেন ইজ ইট এ কোয়ালিটি নাকি স্টক লট? তো ওনারা ডেফিনেটলি বলে দিবে যে ভাই এটা, এগুলো তো আমাদের চলেই না, এটা জিরো কোয়ালিটি। কিন্তু সাধারণ মানুষ এরকম সুন্দর শোরুম দেখে দেখে এই মালগুলো কিনে। তাহলে নরসিংদীতে সব থেকে যে ভালো তার অবস্থা কি সেটি আপনাকে আমি দেখাই দিলাম। এবং এটা আরও একটু আফসোসের বিষয় যে বাংলাদেশ হচ্ছে ওভেনের জন্য, ওভেন অর্থাৎ মোটা কাপড় যেমন প্যান্ট, গ্যাবার্ডিন প্যান্ট, ফর্মাল প্যান্ট, শার্ট, কোট, জ্যাকেট, এইসবের যত ফেব্রিক্স তৈরি হয়, এগুলো জন্মই হচ্ছে বাংলাদেশের নরসিংদী থেকে, এবং নরসিংদীর কারণে ওভেন ফ্যাক্টরিগুলো বেঁচে থাকে। 3 পিস, শাড়ি, লুঙ্গি, এগুলোর জন্মদাতাই হচ্ছে নরসিংদী বাংলাদেশে। নরসিংদীর একটা জায়গা আছে, ওখানে সব হিন্দু ব্যবসায়ীরা ছিল, যেটাকে কাপড়পট্টি বলে। উনারাই বাংলাদেশের প্রথম গর্ব নরসিংদীর জন্য। তারাই এই ওভেন জগৎটাকে বাংলাদেশকে উপহার দিছে। সেখান থেকে হতে হতে আজকে আদুরি গ্রুপ, থার্মেক্স গ্রুপ, হ্যাঁ, মোল্লা সাহেবের অসংখ্য অসংখ্য গ্রুপ এবং বড় বড় ব্যবসায়ী জন্ম নিছে, খুব লাক্সারি ওয়ার্ল্ড ক্লাস সব ফ্যাক্টরি। তো সেই জায়গার মতো একটা জায়গাতে সব থেকে দামি এবং সব থেকে চোখরোচক এবং কলিজা ভরে যাওয়ার মতো একটা শোরুমে যাওয়ার পরে সেখানে মালের যদি এই অবস্থা হয়, তাহলে সেটা আসলেই আফসোসের, লজ্জাদায়ক এবং আফসোসের। তো আমি এই ব্র্যান্ডের কোম্পানির মালিককে চিনি না, ম্যানেজারকে চিনি না, ওনার কোনো আত্মীয় স্বজনকে চিনি না। তো সবই নয় বলবো যে আপনার শোরুমটা ভিজিট করে আমার এত ভালো লাগছে, আপনার ব্র্যান্ডের নামের থেকে শুরু করে সব কিছু একদম লাক্সারি ওয়ার্ল্ড ক্লাস। শুধু আপনি সেলাইয়ের মানগুলো এবং জিন্সের প্যান্ট থেকে শুরু করে অন্য যেগুলোর যে ওয়াশের যে প্রবলেমগুলো আছে, এটাতে আরও 2-1 টাকা প্রয়োজনে বেশি। যদি আপনি বাজেট কমে করেন তাহলে আপনার বাজেট বাড়ানো উচিত। আর যদি আপনি বাজেট ভালো দিয়ে থাকেন তাহলে কোথায় কোন ফ্যাক্টরিতে কে দায়িত্ব নিয়ে কাজ করছে, সে কি এখানে কোনো করাপশন করছে কিনা, তার সাথে প্রয়োজনে এত মানুষই তো নিয়োগ দিচ্ছেন, আরও 2জন মানুষ ওই কিউসি করার জন্য নিয়োগ দিয়ে দেন। ইনশাল্লাহ আপনার এই প্রতিষ্ঠানটা বাংলাদেশে একদম টপ লেভেলের একটা ব্র্যান্ডে চলে যাবে, যেখানে চ্যালেঞ্জ করে কথা বলা যাবে যে ইয়েস আই এম রিয়েলি এ ব্র্যান্ড, আমি একটা জেনুইন একটা ব্র্যান্ড, এই কথাটা বলা যাবে। এবং আমি মন থেকে দোয়া করি এই কোম্পানিটার জন্য। মালিকের রুচিবোধের কাছে আমি মাথা নিচু করলাম যে আমি তাকে সম্মান জানাই। এবং এত অসাধারণ বড় মন নিয়ে কাপড়ের ব্যবসা খুব কম মানুষ করে। সবাই চেষ্টা করে খালি ব্যবসা করব, টাকা কামাই করব, ব্র্যান্ড বানায় 2 টাকার মালে 20 টাকায় বিক্রি করব। বাট আপনার এই শোরুমে ঢোকার পরে এবং আপনি মালামালের যে চয়েসগুলো করেন, কালার কম্পোজিশনের থেকে শুরু করে সব, আমি একটা জিনিস বুঝতে পারছি যে অন্তত আপনি যেই হন না কেন, আমি আপনাকে চিনি না অথবা আপনি আমাকে চিনেন না, বাট আপনি প্রচণ্ড রুচিশীল একটা জেন্টলম্যান। সো আপনার উচিত হবে আপনার হয় এরকম পারচেস প্রকিউরমেন্ট অথবা প্রোডাকশন টিমে একটু চেঞ্জ আনা, আরও কড়াকড়ি করা কোয়ালিটির ব্যাপারে।
অথবা যদি কম বাজেট থাকে তাহলে আর 20-50 টাকা বাড়ায় দিয়ে একটু ভালো মানের প্রোডাক্টগুলো আনা। এবং আপনার পরিবারের যে কোনো মানুষের উচিত হবে খালি উদ্বোধনী অনুষ্ঠানে ফুল কাটা, বেলুন ফাটানো, ফিতা কাটা, কেক কাটা এটা বাদ দিয়ে প্রতি শিপমেন্টের মালামাল যখন হাউজে ঢুকবে তারও 5-7 দিন পরে অন্তত একবার ভিজিট করা, যে তোমাদের উপর দায়িত্ব দিয়েছিলাম তোমরা কি মাল এনে আমার শোরুমে উঠিয়েছ, এই জিনিসটা। ঠিক আছে? তো এটা ছোট ভাই অথবা ভাই হিসেবে সবিনয় অনুরোধ। আমি চাই না কেউ আপনাকে আমার ভিডিওর মাধ্যমে কেউ আপনাকে আপনার থেকে বিমুখ হোক এবং কেউ অসম্মান করুক। কারণ আমি নিজেই বলে দিচ্ছি, সার্টিফাই করে দিচ্ছি যে আমার দেখা মতে যদি কিনা আপনি বলেন, ভুল বুঝেন যে জগৎ ভাই আপনি আমার এই ভিডিওটা করে আপনি আমার ব্যবসায় ক্ষতি করে দিলেন, তো এটা ভুল বুঝবেন না, সবসময় পজিটিভ চিন্তা করতে হয়। সেটা হলো যে আমি এখানে সার্টিফাই করে দিয়েছি অথবা আমার দেখা, আমার বিবেচনায় সব থেকে বেস্ট নরসিংদীর শোরুম এটা আমি বলে দিয়েছি। এবং এটাও বলে দিয়েছি আপনার রুচিবোধ থেকে শুরু করে সব কিছু অসাধারণ, শুধুমাত্র আপনার এই প্রোডাকশান এবং কোয়ালিটি এই জায়গাটাতে সমস্যা আছে, এটা একটু কাইন্ডলি যদি ঠিক করে নিয়ে নেন তো আমি ভাই হিসেবে দোয়া করি এবং সারা বাংলাদেশের মানুষ এবং নরসিংদীবাসী ইনশাল্লাহ আপনি এখান থেকে প্রোডাক্ট কিনবে, মন ভরে কিনবে, 2 হাত ভরে কিনবে, গর্বের সাথে কিনবে। আর ওখানে আরও একটা শোরুম দেখলাম রেজিমার্ট শোরুমটা আমি সব ভিজিট করেছি, আমি সব ভিডিও করেছি, ছবি তুলেছি, বাট এত ডিটেলস দেখাতে চাচ্ছি না। কারণ দেখাতে গেলে হয় কি আসলে অনেকেরই ক্ষতি হয়ে যায়, আবার অনেকে খুব ক্রিয়েটিভ মানেন না। তো সেম ঘটনা আমি দেখলাম রেজিমার্টের ক্ষেত্রে। ওখানে ওই এক ম্যাডাম আছেন, উনিও সম্ভবত মালিক। তো ওনার কাজ অথবা ওনার শোরুমের যে চিন্তা ভাবনা যেগুলো যায়, কারণ আমরা তো হয় কি মালিকের সঙ্গে কথা বলা লাগে না, আমরা ওই শোরুমের একদম পা রাখতে পারলেও দূরের থেকে দেখলেই বুঝতে পারি যে মালিকের রুচিবোধ কেমন। তো আমার কাছে মনে হচ্ছে রেজিমার্ট কোম্পানিটা হ্যাঁ, ওনারা দেখলাম যে বিদেশ থেকে বেশ লেডিস কাপড়ের জন্য খুব টপ লেভেলের সুন্দর সুন্দর কাপড় এনেছে, বাট লোকাল যে শার্ট প্যান্ট গেঞ্জি বাচ্চাদের বয়েজ গার্লস এটাতে হয়তো বা ওনার পারচেস প্রকিউরমেন্টে কোনো রকমের বড় ধরনের ঝামেলা আছে, যার কারণে ওনার এই প্রোডাক্টগুলোর মানটা একদম বাজে, বাট প্রাইসটা অনেক হাই। তো আমার মনে হয় যে উনি এই প্রোডাক্টগুলো কিছু চেঞ্জ আনতে পারে অথবা নিজস্ব ব্র্যান্ডে ডিজাইন করে করে, যা একটা যেমন দেখাই দিলাম নিজস্ব ব্র্যান্ডে নিজস্ব ডিজাইন করে করে প্রোডাক্ট উঠাচ্ছে এবং এটা সুন্দর একটা ভবিষ্যৎ আছে। উনিও যদি এটা করে আলহামদুলিল্লাহ। রেজিমার্ট অনেক পুরানো কোম্পানি নরসিংদীতে, অনেকে এটা প্রশংসা করেছে আমাকে, কারণ আমরা তো খালি শোরুম ঘুরে ঘুরে তার দুর্নাম করি না অথবা প্রোডাক্টের দুর্নাম করি না, আমরা ওখানে দেখা যায় যে পার্সোনালি আমরা তো না, আমি একাই ভিজিট করি। তো দেখা যায় ওখানে চার দোকান থেকে শুরু করে সিকিউরিটি গার্ডের থেকে শুরু করে কাস্টমার যেটা বের হয়ে যায়, অনেকের সাথে অনেক কথাবার্তা বলে অনেক কিছু জেনে শুনে তারপরে বুঝে কথা বলি। আর এরপরে নিজে তো এগুলো যাচাই বাছাই করি নিজের চোখ দিয়ে, বিবেক দিয়ে, কান দিয়ে, সবভাবে। তারপরে এসে আমরা আপনাদের একটা কথা বলি। আমি জানি না রেজিমার্টে শুনলাম এক ম্যাডাম নাকি মালিক, তো উনি আমাকে চিনে কিনা অথবা আমিও ওনাকে চিনি কিনা, বাট আমার যেটা মনে হয় উনি যদি এই ডিসিশনগুলো যদি নেয় তো আমার মনে হয় ওনার ওই পারচেস প্রকিউরমেন্টে কেনাকাটায়, এবং সেইটা আমি সামনের পরে যে একটা কাপড় দেখে আসলাম গ্যাবার্ডিন প্যান্ট, টি শার্ট, পোলো শার্ট, বাচ্চাদের প্যান্ট, শার্ট, টি শার্ট, এটা খুব বাজে মানের আসছে, এটা আমার মনে হয় চেঞ্জ করে নেওয়া উচিত ওনার। হ্যাঁ, তাতে যদি ব্যবসায় কিছু লসও যায়, প্রয়োজনে অ্যাভারেজ মালগুলো অ্যাভারেজ রেটে হোলসেল দিয়ে এরপরে নতুন ফ্রেশ প্রোডাক্ট আনলে, যেহেতু সাধারণ মানুষ প্রচণ্ড প্রশংসা করছে রেজিমার্ট কোম্পানির, ওখানে যতগুলো ব্র্যান্ডের সাথে কথা বলছি, রাস্তার মধ্যে স্টুডেন্টদের সাথে কথা বলছি, রিক্সাওয়ালাদেরও বলছি যে সব থেকে বেশি কাস্টমার কোন মার্কেটে ঢুকে, সবাই বলে ইন্ডেক্সে ঢুকে, আর কোন দোকানে তোমার বেশি মহিলারা আসে, ছেলেরা আসে। তো দেখলাম রেজিমার্ট কোম্পানির রিভিউ অনেক ভালো, অনেক ভালো। হ্যাঁ, তো আমি জানি না তারা সবাই আমাকে যাদের যাদের কথা বলছে তারা আমাকে চিনে কিনা, বাট আমি আশা করি যে বাংলাদেশের প্রতিটা শহরে শোরুম যদি হয় তাহলে শোরুমের সৌন্দর্যটা এরকম নরসিংদীর মতো হওয়া উচিত। আর এই যে ভুলগুলো এক একটা শোরুমের বলে দিচ্ছি, এগুলো আপনারা যারা শোরুম দিতে চান, একদম লাইটিং থেকে শুরু করে কার্পেট থেকে শুরু করে দেয়ালের ডেকোরেশন পর্যন্ত আমি আলোচনা করে দিই।
অনেকে আমাকে ফোন করে ভিডিও কল করে শোরুমের ছবি টবি দেখান, আমি বলে দিই যে এই জায়গায় এই জিনিসগুলো চেঞ্জ করেন। তো ইনশাল্লাহ চেঞ্জ করে তারা কিন্তু উপকার ছাড়া এখনও কেউ কোনো ক্ষতি পায় নাই। হ্যাঁ, আজকেও ভোলার 2-1টা শোরুম দেখলাম, তাদের বলে দিছি যে কিভাবে কি চেঞ্জ করতে হবে। তো আসেন এর পরবর্তী অংশে আমরা চলে যাই। এরপর আমরা গেলাম, আমরা মিনস আমি, বারবার আমরা হয়ে যায়, কারণ আমরা বলতে বলতে আমরাই হয়ে গেছে। তো এরপর গেলাম চমৎকার একটা নদীর উপর দিয়ে, সুন্দর একটা দ্বীপ ছিল, মনে হচ্ছে ওই দ্বীপে যে যদি কোনোভাবে একটু মাছ টাছ ধরতে পারতাম, বাসা থেকে বসি নিয়ে যে একদিন ওই দ্বীপের পরে বসে থেকে দেখে মাছ ধরতে পারলে, কারণ ওখানে বড় মাছ অবশ্যই পাওয়া যাবে। হ্যাঁ, চমৎকার একটা জায়গা এই দ্বীপটা, সেই ভালো লাগছে আমার। তো এরপরে কই, এই হলো ব্রাহ্মণবাড়িয়া, স্বাগতম জানাইলো। তো দেন এই হলো ব্রাহ্মণবাড়িয়ার শুরু। এখন ব্রাহ্মণবাড়িয়ায় এই জায়গাটা প্রচণ্ড, এটা পুরানো মার্কেট বলে, অথবা সব থেকে জনপ্রিয় মোড় এটা। হ্যাঁ, তো এখানে হচ্ছে অ্যাকচুয়ালি সিরামিক স্টিক্স এগুলো পাওয়া যায়। আর এই জায়গাটা একটা টেম্পো স্ট্যান্ডের মতো আছে, যেখানে পুলিশ প্রতিদিন এখানে হাজার হাজার টাকা কামাই করে। টেম্পো একটা দাঁড়ালেই প্যাসেঞ্জার নিবে, আর সাথে সাথে কেসে 10 টাকা 20 টাকা 50 টাকা যার কাছ থেকে যা নেয়। প্রচণ্ড বিচ্ছিরি লাগলো এই জায়গার এই যে পুলিশরা যে স্টাইলে প্রতিটা টেম্পু থেকে হাত বাড়ায় বাড়ায় টাকা নেয়, আমার মানে এত বাজে লাগছে। মানে ব্রাহ্মণবাড়িতে ঢুকেই ফার্স্ট এখানে আমি 2 মিনিটের জন্য দাঁড়াইছিলাম। তো জায়গাটাতে আমার প্রচণ্ড একটা ঘৃণাবোধ জন্ম নিয়েছে পুলিশ অফিসারদের উপরে, যে এভাবে ছোট লোকের মতো 10 টাকা 20 টাকা 50 টাকা, এই পুকুর পাড়টা কিন্তু সবাই চিনেন। হ্যাঁ, যারা ব্রাহ্মণবাড়িয়ায় থাকেন, এখানে যে টেম্পুগুলো দাঁড়ায়, আমি প্রশাসনকে বলবো, এখন প্রশাসনই তো পুলিশ, তার কাকে বলবো? এখানে টেম্পুদের কাছ থেকে যেভাবে টাকা খায়, এটা দেখতে এত ছোট লোকই এবং এত নিচু মানের লাগে, মানে এটা একদম চোখে লাগার মতো, এবং খুব লজ্জা পেলাম আমি। এবং শহরটাতে ঢুকতেই আমার প্রচণ্ড বিরক্ত লাগলো, কারণ কোনো শহরে এত নিম্নমানের পুলিশের টাকা খাওয়া আমি জীবনে কোনো দিন দেখি নাই। তো যাই হোক, হ্যাঁ দেখছি ওই যে বিভিন্ন স্বেচ্ছাসেবক লীগ, তারপরে স্বেচ্ছাসেবক ছাত্রদল, এগুলো করে করে খায়, এগুলো দেখছি পার্টির লোকজন খায়। কদিন আগে সংবাদপত্র ইউটিউবে এক কি যেন এটিএন বাংলা না কোন একটা সময় সংবাদের নিউজ দেখলাম, টঙ্গীতে এরকম ওই স্বেচ্ছাসেবক লীগ বানায় প্রতিটা গাড়ি থেকে টাকা খাচ্ছে, সাংবাদিকেরা নিয়ে রিপোর্ট করছে, পুলিশকে জেরা করছে। দেখলাম, দেখতে দেখতেই পরের দিন এই ব্রাহ্মণবাড়িয়া যে সেম ঘটনাটা দেখলাম, কিন্তু এটা এখন আইনের লোকদের দেখলাম, আমার চরম ঘৃণা লাগছে। যাই হোক, বিষয়টা বদলাই, বসে এবার আসেন। এখানে ঢুকতেই সুন্দর কয়েকটা ব্র্যান্ড আছে। হ্যাঁ, তো সুন্দর কয়েকটা ব্র্যান্ড আছে। আর এই যে পুরানো যে মোড়টার কথা বললাম, এখানে শাড়ি বিচিত্রা 3 পিস গ্যালারি আছে, জান্নাত বস্ত্রালয়। এটা অনেক পুরানো নাকি আমি যেটা শুনেছি, এবং এটা খুবই জনপ্রিয় এবং জনবহুল এটা। তো এখানে মোটরসাইকেল পার্কিং করে চারপাশে যা যা আছে সবই দেখলাম, মাশাল্লাহ। তো এখানে বেসিক্যালি স্যানিটারি দোকানপাট হয়ে গেছে, বাট ওই একটা জায়গাতেই কিছু কাপড়ের দোকান, আর এখানে একটা রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টে অনেক লোক আছে, পার্টি সেন্টার আছে। আর এখানে একটা দোকান আছে, নাম হচ্ছে মাছরাঙ্গা। এই মাছরাঙ্গা এমন একটা দোকান যে ব্রাহ্মণবাড়িয়াতে অনেক ব্র্যান্ডের শোরুম টুকটাক টুকটাক আছে, বাট ব্রাহ্মণবাড়িয়ার মানুষকে যদি বলেন যে সব থেকে জনপ্রিয় ব্র্যান্ড কোনটা, অথবা টোটাল কাপড়ের ব্র্যান্ডের শোরুম কি জিনিস, তারা বলবে ভাই আমাদের এখানে তো কাপড়ের ব্র্যান্ডের শোরুম আছে। তো কোথায় আছে ভাই? ওই যে মাছরাঙ্গা। মানে মাছরাঙ্গা বলতেই তারা জানে যে এটা ব্র্যান্ডের শোরুম। তো আমি মাছরাঙ্গার সামনে থেকে ছবি তুলেছি, দাঁড়িয়েছি, নিজে একটা সেলফি তুললাম, নামটা আমার খুব ভালো লাগছে। তো ফর্চুনেটলি অ্যান্ড আনফর্চুনেটলি আমি বাইরে থেকে কয়েকটা ছবি তুলছি। তো আমি দেখলাম যে কাপড়গুলো তাদের ডিসপ্লে করা, তো এই কাপড়গুলোর একদম প্রিন্টের মানগুলো একদম বাংলা ছাপ দেওয়া প্রিন্ট। হ্যাঁ, তো একদম জিরো কোয়ালিটির প্রিন্ট। হ্যাঁ, মানে ওই যে চুন করে প্রিন্ট করা বলে না, চুন দিয়ে দিয়ে প্রিন্ট করলে যেমন তার ফ্লেভার আসে, তো সেরকম ফ্লেভার আমরা এটার মধ্যে দেখলাম। হ্যাঁ, যতগুলো চোখরো, এই যে চোখরো চোখ প্রিন্ট দেওয়া আছে, হ্যাঁ দেখতে খুব সুন্দর লাগে।
বাট প্রিন্টের মানটা একদম জিরো কোয়ালিটির এবং সেলাইয়ের মানটা একদম জিরো কোয়ালিটি পেলাম। এই যে একটা বাচ্চাদের শার্ট বানানো দেখলাম, ওখানে প্যান্টটা দেখলাম একদম পলিস্টার কাপড়, কম দামি কাপড় দিয়ে এভাবে তৈরি করা। এগুলো এরকম শুধুই যে সুন্দর লেখালেখি বলেন এগুলোর একটা বিষয় খালি ওখানে আছে। এছাড়া আর উল্লেখযোগ্য যে একটা ব্র্যান্ডের শোরুমের একটা কাপড়ের যে ফেব্রিক্সের যে মান হবে, ফেব্রিক্সটা দেখতে পাচ্ছেন, ফেব্রিক্সের মান থেকে শুরু করে যে প্রিন্টের মানগুলো দেখেন, একদম জিরো কোয়ালিটি প্রিন্টের মান। তো এই কাপড়গুলো আপনার ওই বিভিন্ন কামরাঙ্গি চট্টর, তারপরে বিভিন্ন হাটেই পাওয়া যায়, টঙ্গীর হাটে পাওয়া যায়, তারপরে ভুলতা গাউসিয়ার হাটে পাওয়া যায়, তারপরে এগুলো পাওয়া যায় আপনার ওই যে ভৈরব হাটে। তো আমার কাছে মনে হলো হাটের মালগুলো নিয়ে এখানে এই শোরুমটা। তো আমি তো প্রথম যখন এটা দেখেছি আমি বুঝতে পারি নাই এটা যে ব্রাহ্মণবাড়িয়ার সব থেকে ব্র্যান্ডের শোরুম বলতেই সবাই মাছরাঙ্গাকে বুঝে, এটা আমি বুঝতে পারি নাই। আমি ওখানে যে নেমে এই ব্র্যান্ডের মতো এরকম মানে শোরুম দেখলাম, একটু লাইটিং টাইটিং করা, তো ছবি টবি তুললাম একটু বাইরে থেকে অ্যাজ এ ভোক্তা ক্রেতা। তো তোলার পরে দেখলাম যে সব থেকে সুন্দর সাজানো শোরুম হচ্ছে ব্রাহ্মণবাড়িয়াতে প্লাস পয়েন্ট। এটা তো বাংলাদেশের সব জায়গায় তাদের শোরুম আছে এবং খুব সুন্দর করে একটা পুরানো একটা বিল্ডিং, এই বিল্ডিংটাকে এত সুন্দর করে ভেঙে চুরে সাজায় টাজায় এত সুন্দর করছে, খুবই ভালো লাগছে আমার শোরুমের ডেকোরেশনটা, সিম্পলি ভেরি স্মার্ট। এরপরে এই অঞ্চলটাতে আপনার খালি জুতা, ব্যাগ আর এই চুরি ফিতার দোকান, যেগুলো চকবাজারের একদম পাইকারি জিনিসপত্র। তাও এরা আমার কাছে মনে হয়েছে সব থেকে কম দামি প্রোডাক্টগুলো কালেক্ট করে নিয়ে নিয়ে ওখানে তারা বসাইছে, কারণ ওখানে কাপড়, ব্যাগ, চুরি, ফিতা, পার্স, জুতা, আমি কোথাও একটা মালে একটা কোয়ালিটি পেলাম না, যেটা আমার কাছে বেশ আফসোসের বিষয় ছিল। তো এরপরে আপনার এই রাস্তার পাশে ওই বরাবরই, ওই রাস্তা বরাবর আরও কিছু, এটা ব্যাংক পাড়াও বলে, ব্যাংকে ভরা এখানে। তো এরপরে আছে গোলাপ সুপার মার্কেট, মানে যে হোশিয়ারি মার্কেটেরই একটা আধুনিক ভার্সান। মানে কম দামি হোশিয়ারি মার্কেটগুলো আপনার নারায়ণগঞ্জ, তারপরে কেরানীগঞ্জ, এইসব জায়গা থেকে যে আপনার ওই জায়গাটাতে এই মার্কেটে যায়। হ্যাঁ, কই আমি একটু দেখাই আপনাদের। এই গোলাপ মার্কেট বলে, গোলাপ সুপার মার্কেট। এই যে আমার বাইকটা এখানে রাখছি, পার্কিং করছি, করে তারপরে গেলাম। তো এরপরে এখানে দেখলাম যে যত আপনার হোশিয়ারি কাপড়, সব হোশিয়ারি কাপড়ে এই মার্কেটটা ভরা, যেখানে ফেব্রিক্সের টেম্পার বলেন, সেলাইয়ের মান বলেন, মেজারমেন্ট বলেন, কোনো কিছু নেই, খালি বডি দাঁড় করায় করায়। ওই যে আপনারা দেখছেন যে আপনার নাটোর, নওগাঁতে, স্পেশালি নওগাঁতে যেমন মার্কেট দেখাইছি, সেই নওগাঁর মার্কেট যতটা রুচিশীল, তার 100 ভাগের 1 ভাগ রুচিশীল এই মার্কেটটা না। হ্যাঁ, মানে যেখানে যত হাটের মাল আছে সেই মাল, আর মার্কেটের ঠিক অপোজিটে আবার এই গাইটের মাল আর হোশিয়ারি মাল নিয়ে বসে আছে লোকজন। আর এটা হচ্ছে আপনার এই যে হোশিয়ারি প্লাস গাইটের মাল, এটা হচ্ছে আপনার ঠিক অপোজিটে বড় সুন্দর একটা মার্কেটের, যেখানে আপনার কিছু ব্র্যান্ডের শোরুম আছে। এটা ফরিদউদ্দিন আনোয়ার টাওয়ার। হ্যাঁ, তো এই জায়গাটা আপনার ফরিদউদ্দিন আনোয়ার টাওয়ার, এই মার্কেটটা আমি ভিজিট করলাম। তো এখানে আমরা দেখছি যে যে কাপড়গুলো আছে, সেই কাপড়গুলো যে খুব যে উন্নত মানের কাপড় তা না। এই পোলো গেঞ্জি থেকে শুরু করে যেখানে যা যা দেখলাম সবই কিন্তু খুব এভারেজ মানের আমরা দেখেছি। হ্যাঁ, দেখেন এই যে একটা দোকানেই সব থেকে লেটেস্ট গেঞ্জিগুলা এই দোকানে, এবং সব থেকে চোখরোচক গেঞ্জিগুলা এখানে। হ্যাঁ, এবং এগুলো সবই হচ্ছে পলিস্টার ফেব্রিক্স দিয়ে দিয়ে আপনার এভাবে তৈরি করা। এখানে সেলাইয়ের মানটা খুব খারাপ দেওয়া, বাট এই চোখরোচক ফেব্রিক্স অথবা প্রিন্টের কারণে এই মালগুলো খুব সুন্দর চলে। তো সেলাইয়ের মানটা পেলাম না। এরপর ওখান থেকে যে আরেকটা মার্কেট আছে, সেটা হচ্ছে সিটি সেন্টার, যেখানে নিচে কসমেটিক্সে ভরা আর উপরে কিছু কাপড় চোপড়ের কিছু কিছু আছে, এরকম চোখে ভালো লাগে নাই। আর ওই সেম রাস্তাতেই, হ্যাঁ, আর এরপরে ওটা জেলা পরিষদ রোড বলে। হ্যাঁ, তো এরপরে এটা রাস্তার অপোজিটে এখানে সুন্দর একটা দিঘির মতো আছে, আর ওখানে একটা
কি আছে, একটা মার্কেট আছে। এই মার্কেটটা কি মার্কেট? এটা হচ্ছে আধুনিক সুপার মার্কেট। এখন আধুনিক সুপার মার্কেটে আধুনিক কোনো কিছু আমি পাইনি। যত ইয়াং জেনারেশন আছে, নিউ জেনারেশনের আড্ডা থেকে শুরু করে প্রেম প্রীতি থেকে শুরু করে সব কিছু এখানে আধুনিক হয়ে গেছে। এই যে মার্কেটটা, এই মার্কেটটা হচ্ছে আপনার সব কিছু আধুনিক হয়ে গেছে। আড্ডাবাজি বলেন, সামনে চা নাস্তা বলেন, সব কিছুতে। কিন্তু এখানে সামান্য যে একটা কাপড়ের দোকান আছে, এবং এই মার্কেটটা এতটা ইনডিসিপ্লিনড, মানে অপরিচ্ছন্ন একটা মার্কেট, যেখানে আপনার, এক্সকিউজ মি, বারবার ফোন আসতেছে। একটা মানুষকে একবার ফোন করলেই যথেষ্ট, কিন্তু 100টা ফোন মানুষ কেন করে আমি এটাই বুঝি না। কোন বিবেকে করে এটাও বুঝি না। ওকে, তো আসেন আমরা, আর এই যন্ত্রণা। ওকে, সরি, একবারে 13টা ফোন দেয়, মানে মানুষের কোন বিবেক আল্লাহ জানে। আচ্ছা ঠিক আছে, তো এই আধুনিক সুপার মার্কেট, হ্যাঁ, তো এই মার্কেটে কিন্তু আমি এই আধুনিকের যে কোনো কিছু এটা পাইলাম না। মার্কেটের পাশে সুন্দর একটা লেক আছে, এই যে লেক, এই লেকের চারপাশের আবহাওয়াটা অথবা আড্ডা উড্ডা মারার জন্য সুন্দর আধুনিক। আর ওই লেকের পাশে সব হুঁশিয়ারি দোকানদার বসা, আর এখানে খাবার টাবার আড্ডা টাড্ডা দেওয়ার জন্য এটাকে আধুনিক বলা যাইতে পারে। বাট মার্কেটের গেট আপ অথবা মার্কেটের প্রোডাক্টের মান, এগুলো কোনো কিছু আমি এখানে আধুনিক পাই নাই। আর এখানে দেখেন এই সব নারায়ণগঞ্জ, তারপরে গাজীপুর, এখান থেকে আসা যত বাংলা হুঁশিয়ারি মাল পুরো পুকুর পর্যন্ত সব ভরা। দেখেন ওই যে পুকুরের শেষ মাথা পর্যন্ত। আর ওই পাশে একটা সমবায় মার্কেট আছে, তার অবস্থা আরও খারাপ। ঠিক আছে, এরপর এখান থেকে আমি সরাইল, নাসিরনগর, তারপরে যত জায়গা আছে, হ্যাঁ, তো সব জায়গায় ভিজিট করলাম। তো এরপর একটু সন্ধ্যার আগে আবার একটু টায়ার্ড লাগতেছিল, তো শুনলাম যে এখানে কি সুন্দর একটা জায়গা আছে ঘোরার মতো, দেখার মতো, জমিদার বাড়ি। তো সেখানে ঘুরলাম, মাশাল্লাহ। ওখানে 6-7 মিনিটের মতো ছিলাম, মনটা একটু ভালো হয়ে গেল, টায়ার্ডনেস চলে গেল। আবার কাজে রওনা দিলাম, দিয়ে টিয়ে তারপরে লাস্টে আমি চলে আসলাম আপনার মাধবপুর বাস স্ট্যান্ডের এদিকে। তো এই যে আপনার ব্যারিস্টার সুমন সাহেবের এরিয়া, হ্যাঁ, তো এখান থেকে পরে আবার আস্তে আস্তে ব্যাক করা শুরু করে দিলাম। তো আস্তে আস্তে পরে দেখি যে প্রায় 551 কিলোমিটার চালায় ফেলছি, রাত বাজে 10টা 6। তাহলে বন্ধুরা, আমরা ব্রাহ্মণবাড়িয়াতে কি পেলাম সে কথাটার কিন্তু আরও কিছু অংশ বাকি রয়ে গেল। সেটা হলো যে ব্রাহ্মণবাড়িয়াতে একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখেছি। সে গুরুত্বপূর্ণ জিনিসটা খুব গুরুত্বপূর্ণ, খুব মন দিয়ে শুনবেন। দেখেন, বাংলাদেশের যে অঞ্চলটা গরিব অঞ্চল, ওখানে মানুষই বিদেশে কাজ করার জন্য যায়, টাকা কামাই করার জন্য, প্রবাসী। এবং প্রবাসীরা যখন যায় এবং তারা যখন টাকাগুলো বাংলাদেশে পরিবারের কাছে পাঠায়, তখন ওই পরিবারটা হঠাৎ করে শিক্ষার বাইরে এত টাকা পেয়ে তার একটা রুচি বিবর্জিত জীবনে চলে যায় এবং অসুস্থ জীবনে চলে যায়। যেমন এই ঘটনাগুলো একসময় ঘটছিল কেরানীগঞ্জ, দোহার, নবাবপুর, এইসব অঞ্চলের মানুষের ক্ষেত্রে। হ্যাঁ, যে ওখানে চুরি, ছিনতাই, তারপরে আপনার যৌনাচার, তারপরে আপনার মাস্তানি, সন্ত্রাসী, অনেক কিছু হয়ে যেত। বিদেশের থেকে ভাই টাকা পাঠায়, আর এখানে ভাই বোনরা কি এসে এইসব নষ্টামি করে বেড়ায়। এরপরে আবার কি হচ্ছে, ডাকাতি, তারপরে অনলাইনের যুগ আসলে হ্যাকিং, এগুলো অসংখ্য। এটা এখন ওই অঞ্চলে কিছুটা কমছে, অথবা কিছু সরকার প্রশাসন কিছুটা এগিয়েছে। বাট বাংলাদেশের জন্য এখন এবং আগামী 5 বছরের সবচেয়ে রিস্কি এরিয়া কোনটা জানেন? ফটিকছড়ি আছে না, ফটিকছড়ি থেকে একদম কুমিল্লার ওই বর্ডার ঘেঁষে ঘেঁষে ব্রাহ্মণবাড়িয়া হয়ে মৌলভীবাজার পর্যন্ত
এই জায়গাটা বর্তমানে এবং আগামী 5 বছরে সব থেকে বেশি করাপশন হবে বলে আমি মনে করি। এখানে ওই প্রবাসীর সাথে বহু প্রেম করে করে এক এক মেয়ে পারলে 20টা বিয়ে করবে, হ্যাঁ, লাখ লাখ কোটি কোটি টাকা ভাঙায় ভাঙায় নিয়ে যাবে, গিফট নিয়ে যাবে। তারপরে আপনার এখানে সন্ত্রাসী কর্মকাণ্ড জন্ম নেবে। এখানেই ছেলেপেলেরা রাতারাতি বাব্বাইয়ের কাছ থেকে প্রবাসীদের টাকা পেয়ে মোটরসাইকেল কিনে কিনে রাস্তা অ্যাক্সিডেন্ট করবে, মাস্তান হবে, সন্ত্রাসী হবে। তো এই জিনিসগুলো কিন্তু এখানে ডেভেলপ করার সম্ভাবনা বেশি। আর সম্ভাবনা বেশি একটাই কারণ অর্থ আসার সাথে সাথে শিক্ষা এবং ম্যাচুরিটি ডেভেলপ হচ্ছে না। কারণ মানুষ শিক্ষিত এবং ম্যাচিউর হলেই তখনই কিন্তু শুধুমাত্র আপনার এটা কি হয়, তখনই অর্থটা ভালো কাজে লাগে। আর যখন শিক্ষিত ম্যাচিউর না হয় তখন এই অর্থটা ক্ষমতা অথবা ফুটানির কাজে লাগে। আর এই ক্ষমতা এবং ফুটানিটাই আসলে হাজার অপরাধের জন্ম দিয়ে ফেলে। কথা বুঝতে পারছেন? তো যেমন আর এই জায়গাটা ম্যাচুরিটির কতটা পার্থক্য সেটা আমি আপনাদের একটা ভিডিওতেই বলে দিই। যে আমি তো অনলাইনে মানুষের ভিডিও খুব কম দেখার সুযোগ পাই, বাট রিসেন্টলি আমি দেখলাম একটা ভিডিও আমার চোখে পড়ছে, যে ব্যারিস্টার সুমন নামে এক ভদ্রলোক বাংলাদেশে এমপি হয়েছেন। আমি শুনছিলাম উনি নাকি অনেক ম্যাচিউর এবং ইন্টেলেকচুয়াল কথাবার্তা বলে সমাজ বদলানোর জন্য। হ্যাঁ, পরবর্তীতে হয়তো সেটা প্রধানমন্ত্রীও তাকে এরকম হেল্প করেছেন পার্লামেন্ট মেম্বার হওয়ার জন্য। তা রিসেন্টলি ওনার একটা ভিডিও দেখলাম যে উনি একজন অনলাইন একটা ছোট ভাইকে অনলাইনে কাজ করে সে 2 লাখ টাকা ইনকাম করছে। তার মোটরসাইকেলে বসে বলছে যে ও অনলাইনে কাজ করে 2 লাখ টাকা ইনকাম করছে, সবার জন্য দোয়া করবেন, এই আর কি। সো সেও খুব কৃতজ্ঞতা বোধ প্রকাশ করলো ইয়ের কাছে, ব্যারিস্টার সাহেবের কাছে। তো আমার কাছে খুব বাজে লাগছে ভিডিওটা, অনেস্টলি বলি। কি কারণটা কি দেখেন, আপনি যদি নিউ জেনারেশন ডেভেলপ করার জন্য একজন ম্যাচিউর পার্সোনালিটি হন, তা আপনাকে আগে জানতে হবে অথবা বুঝতে হবে। আপনি চাইলেই সব কিছু ভাইরাল করবেন, আবার সেটা ভাইরাল হবে, সেটা থেকে ওই ছেলে আবার কামাই করবে, ইটস নট ইম্পর্ট্যান্ট। এটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় না। আপনার উচিত ছিল বর্তমানে বাংলাদেশে যারা এই যে ভাইরাল তারপরে অনলাইনে ইনকাম করে, ঘরে বসে মাসে 50,000, 1 লাখ, 2 লাখ, তারা কীভাবে করে? কথা আমি যে ভিডিওটা বানাচ্ছি এই ভিডিওটাকে কপি লিঙ্ক শেয়ার করছে, মানে এর মধ্যে একটু এডিট করে অথবা নিচে একটা হাঁস মুরগির ছবি দিয়ে অথবা তার ছবি দিয়ে ছেড়ে দিছে। মানে আমার ভিডিওটাই 100 জন মানুষ, কেন 1 লক্ষ মানুষ কপি লিঙ্ক 1 লক্ষ রকমের একটু এডিট করে অনলাইনে ছেড়ে দিতে পারবে, আমি রাতারাতি ভাইরাল হয়ে যাব। বাট যারাই কাজগুলো করতেছে তারা একটু পরিশ্রম করছে, ঠিক আছে, বাট তার ক্রিয়েটিভ কি কোনো কাজ করতেছে? এটা থেকে তার কি কোনো ফিউচার হচ্ছে? কালকে আপনি ব্যারিস্টার সুমন যদি মারা যান, তাহলে তার ফিউচার কি? সে কি আর একজন কথার কথাই খান সুমনকে বেছে নিবে? তো সে তো পরের কিছু দিয়ে সে পরগাছার মতো 2 টাকা খালি কামাই করতেছে, কিন্তু তার নিজে থেকে পৃথিবী যেমন কিছু পাচ্ছে না, তার নিজেরও কোনো কিছু তৈরি হচ্ছে না। অর্থাৎ সে একটা ডিফ অ্যান্ড ডাম। আর দিন যত যাবে তার হাতে যত টাকা আসবে সে তত নেগেটিভে যেমন যাবে। যেমন আপনি কিন্তু তাকে বলেন নাই তুমি যে 2 লাখ টাকা ইনকাম করলা, তো তুমি একটা কাজ করতে, তুমি তো কাজ শিখছো, কিছু একটা করতেছো, তুমি এই টাকা দিয়ে কটা ল্যাপটপ কিনে সাথে আরও 4 জন ছেলে মেয়েকে তোমার মতো করে তৈরি করতা, তাহলে তুমি একজন উদ্যোক্তাও হতা। তাহলে হয়তো রাষ্ট্রীয়ভাবে আমি তোমাকে সহযোগিতার জন্য সুপারিশ করতে পারতাম অথবা সহযোগিতা করতাম যে তুমি একজন নতুন উদ্যোক্তা। তো তুমি এখন মোটরসাইকেল কিনে লাইফ রিস্ক করার দরকার নাই তো। আর তুমি তো অনলাইনে কাজ করো, তোমার এত জার্নি করা, শখ মিটানোর এখন সময় না। তুমি তোমার জীবনে হতে পারে আমার ভিডিও ভাইরাল করে করে কামাই করছো, অথবা অনলাইনে ইয়াং জেনারেশন যারা নিজেদের কিছু নাই, তারা বিভিন্ন আজে বাজে ভিডিও করে তারা ভাইরাল করে করে কামাই করতেছে। ওই যে এফডিসির যত পচা ভিডিও আছে সেসব করে করে, শয়তানি বদমাইশি ভিডিও আছে সেগুলো করে করে করতেছে। তারপরে হিজড়াদের নিয়ে ভিডিও করে করে, নষ্টামির ভিডিও করে করে ভাইরাল হচ্ছে। তা তুমি এই সব জায়গা থেকে বের হয়ে তুমি ক্রিয়েটিভ কিছু করো, যেটার জন্য তুমি নিজে থেকে নিজে ভাইরাল হবে এবং তোমার একটা সৃজনশীলতার প্রমাণ হবে এবং তোমার একটা ফিউচার হবে। আর তোমার সাথে এই যে 2 লাখ টাকা কামাই করছে, এটা দিয়ে গাড়ি না কিনে তুমি আরও 4টা ল্যাপটপ কিনে অথবা কম্পিউটার কিনে, 6টা ডেস্কটপ কম্পিউটার কিনতে, একটু কম মানের কিনে 6 জন মানুষকে উদ্যোক্তা বানাতে, তারাও ইনকাম করতো, তুমি একটা উদ্যোক্তা হতে পারতা। তা আপনি সেগুলো না করে আপনি খালি বলে দিলেন যে ও ভিডিও করে টোরে 2 লাখ টাকা কামাই করেছে, মোটরসাইকেল কিনেছে। অর্থাৎ কি? তাহলে আপনি একটা নতুন যুবক, নতুন রক্ত, যেটাকে বলা হয় শিশু ফুল, যে ফুলটা ফুটলেই একটা রাষ্ট্রের চেঞ্জ আসবে, একটা শিক্ষা ব্যবস্থার চেঞ্জ আসবে, একটা যুগের চেঞ্জ আসবে। আপনি সেই সন্তানটাকে, যুব শক্তিটাকে
আপনি কিন্তু কাজে লাগালেন না, বরঞ্চ বাংলাদেশে তার এই ভিডিওটা করে দিলেন মানে পারলে 1 লক্ষ থেকে 10 লক্ষ ছেলেমেয়ের ব্রেন এরকম নেগেটিভ করে দিলেন। কারণ তারা দেখবে রাতারাতি ভাইরাল আইটেমগুলো কোথায় কোথায় আছে তাড়াতাড়ি নাও, এটাকে কপি লিঙ্ক করো, অনলাইনে ছাড়ো, মাস গেলে ও 2 লাখ কামাই করেছে, আমিও 2 লাখ কামাই করব। তাহলে বাংলাদেশে যদি আপনার এই ভিডিও দেখে ইয়াং জেনারেশন যদি বুঝে যে অনলাইনে কিছু করা উচিত, তাহলে তারা 1 লক্ষ মানুষ এরকম ডিফারেন্ট ডাম, অর্থাৎ বোবা এবং বধির এবং রুচি জ্ঞানহীন অথবা নিজস্বতাহীন হয়ে যাবে। তাহলে আপনি না বুঝেই দেখেন কত আপনাকে সবাই বাংলাদেশি ইন্টেলেকচুয়াল বলে আপনাকে এমপি বানাইছে, কিন্তু আপনি আপনার এই ছোট্ট কাজের মাধ্যমে কতটা মানে নেগেটিভ আপনি নিজেকে উপস্থাপন করলেন। তো এরকম ভিডিও না করাই বোধহয় ভালো। আমি ভাই হিসেবে আপনাকে বলতে চাই, সম্মান করি, সারা বাংলাদেশের মানুষ আপনাকে সম্মান করেছে, ভালোবেসেছে, যার কারণে আজকে আপনি এমপি হয়েছেন। মানুষের প্রধানমন্ত্রীর সঙ্গে আপনাকে ভালোবেসেছে, আপনি এমপি হয়েছেন। তো আমার মনে হয় যে আপনি যে কাজগুলোই করবেন এখন এত হুলস্থুলের দরকার নেই, ক্ষমতা পেয়েছেন, ঠান্ডা মাথায় এমনভাবে কথা বলেন এবং এমনভাবে সৃজনশীলতা করেন যেন যেন সেখান থেকে মানুষ যে কারণে আপনাকে ভোট দিয়েছে, একটা নিউ জেনারেশন, একটা নিউ যুগ এবং একটা ম্যাচিউর জেনারেশন তৈরি হবে, সেটা যেন আপনার কাছ থেকে পায়। আমি ভাই হিসেবে আপনাকে সসম্মানে, যেহেতু আপনি আমাদের রাষ্ট্রের একজন এমপি, সসম্মানে এবং রাষ্ট্রের সর্বোচ্চ শিক্ষিত একজন ব্যক্তি, একজন ব্যারিস্টার, যার একটা পায়ের পশমের যোগ্যতাও আমাদের নাই, এটা হতে অনেক কিছু লাগে, যেমন একজন কোরআনের হাফেজ হতে বিশাল কিছু লাগে, তেমন একজন ব্যারিস্টার যেন তেন বিষয় না। কিন্তু আপনাকে মানুষ যেভাবে পজিটিভ যুগের চেঞ্জ এবং রাষ্ট্রের চেঞ্জের একটা কাণ্ডারি হিসেবে মানে আপনাকে কাউন্ট করে নিচ্ছে, গণনা করে নিচ্ছে, আপনি ওই জায়গা থেকে সরে যাবেন না, এটা আমার সবিনয় অনুরোধ ভাই হিসেবে। আপনার নামও সুমন, আমার নামও সুমন, তো যার কারণে সে অধিকার থেকে বললাম, ভাইয়ের অধিকার থেকে। তো এবার আসেন, তাহলে এই যে ইনম্যাচিউর ডেভেলপমেন্ট অথবা ইনম্যাচিউর চিন্তা আর টাকার অপব্যয় এবং এমন খাতে ব্যয় যেটা আসলে লাইফ তৈরি করবে না, সেটা কিন্তু তাহলে দেখেন ব্যারিস্টার সুমন সাহেবের ভিডিও থেকেও প্রমাণিত হলো, একজন এমপির কথা থেকেও প্রমাণিত হলো এবং অসংখ্য ঘটনা থেকেও প্রমাণিত হয়। যেমন দুবাই থেকে যারা মোবাইলের পাচারের ব্যবসা করে, এয়ারপোর্টে 10টা মোবাইল নিয়ে আসছে, এখানে ডেলিভারি করবে, তো হয়তো বা 10টা মোবাইলে তারা 10 দুগুণে 20,000 টাকা অথবা একটা প্লেন টিকিট ফ্রি দিবে। ও এসে ক্যাবটাপ নামায় টাইমে এমনভাবে নাটক ফাটক করে ওই যারা মালটা রিসিভ করবে তাদের চোখে ধুলা দিয়ে ওই ফটিকছড়িতে চলে যায়। আর এই ঢাকার মানুষ অথবা টাঙ্গাইলের মানুষ অথবা উত্তরবঙ্গের মানুষ ওই ফটিকছড়ি পাহাড়ি অঞ্চলে যে ওই মোবাইল উদ্ধার করে নিয়ে আসবে, এটা সম্ভব না। সো দেখা যায় পুরো টাকাটাই মায়ের। আবার এটা থানা পুলিশ করবে সে সুযোগও নাই, কারণ মালগুলো তো ট্যাক্স ফাঁকি দিয়ে এভাবে লাগেজে করে আসছে, তাই না? তো এবং এই ঘটনাগুলো কিন্তু এরকম ব্রাহ্মণবাড়িয়া, ফটিকছড়ি এইসব চালান অনেক বেশি যাচ্ছে কুমিল্লার বর্ডার এরিয়ার মানুষের কাছে। তো যেহেতু অশিক্ষা, অপকর্ম বা টাকা এই জিনিসটা এই অঞ্চলে প্রচুর ডেভেলপ করতেছে, অর্থ যাচ্ছে, সো এখানে কিন্তু করাপশন দিন যত যাবে আগামী 5 বছর আমার গবেষণায় বলে বাংলাদেশের জন্য সবচেয়ে বিপজ্জনক, ইনসিকিউর এবং বাজে এরিয়ায় পরিণত হবে। সো আমার মনে হয় যে আপনারা যারা এইসব অঞ্চলের কাণ্ডারি আছেন এবং গণ্যমান্য ব্যক্তি আছেন এবং সমাজের পরিবর্তক আছেন এবং পরিবর্ধক আছেন, আপনারা এই যুবশক্তিটাকে এবং এই যে এনার্জিটাকে, এটাকে যদি পজিটিভলি যদি শিফট করতে পারেন তাহলে কিন্তু ভালো হবে। তাহলে ফ্যাশন জগতের ক্ষেত্রে এটা কিভাবে পজিটিভ হতে হবে দেখেন, এই সেম অপশিক্ষার কারণে, অশিক্ষা বলবো না, অপশিক্ষার কারণে কি হচ্ছে, ব্রাহ্মণবাড়িয়াতে ওরকম কোয়ালিটি কোনো ব্র্যান্ডের শোরুম, একটা প্লাস পয়েন্ট বোধহয় দেখেছি, আর বোধহয় 2-1টা ভিতরে আছে, এছাড়া কোনো ব্র্যান্ডের শোরুম অথবা ওখানে স্থানীয় কোনো ব্যবসায়ীর ভালো কোনো মানের শোরুম কিন্তু নাই, যেখানে কাপড়ের মানটা নির্ণয় করা যায় অথবা মানটা বজায় রাখা যায়। আচ্ছা, এরপরে দেখেন ওখানে ব্রাহ্মণবাড়িয়ার যত পুরনো কাপড়ের ব্যবসার মোড় থেকে শুরু করে ওই যে এই কোর্টের রোড বলেন, যেখানে যা আছে, এখানে যে ব্যবসাগুলো সবচেয়ে বেশি চলে সেই ব্যবসা প্রতিষ্ঠানগুলোর নাম কি জানেন? চট্টগ্রামের কাপড়ের দোকান, চট্টগ্রাম ফ্যাশন হাউস, তারপরে টাঙ্গাইল তাঁত ফ্যাশন হাউস, মুম্বাই ফ্যাশন হাউস, এই টাইপের নাম। অর্থাৎ ওখানে মানুষ মালের কোয়ালিটি দেখতেছে না, খালি এই লেভেলটা, মনে করেন এটা একটা এক্সপোর্টের একটা স্টক লট দিয়ে কেনা 60 টাকার একটা গেঞ্জি, এই লেভেলটা খুলে দিয়ে এখানে যদি একটা লেভেল
যদি লাগাই দেওয়া হয়, অথবা এই লেবেলের এটা প্রিন্ট করা যদি লেবেল হয়, এরপরে আবার নতুন করে যদি প্রিন্ট করে লিখে দেওয়া যায় মেড ইন থাইল্যান্ড, আর ওই ফ্যাশন হাউসের নাম যদি হয় থাইল্যান্ড ফ্যাশন হাউস, আর এটা যদি একটু মাইকিং অথবা লিফলেট করে দেওয়া যায়, কালকে সকালে দেখবেন কম করলে 5,000 মানুষ ওখানে ভিড় লাগায় ফেলছে, থাইল্যান্ডের থেকে মাল এনে থাইল্যান্ড ফ্যাশন হাউস বানাইছে। তাহলে এটা যেন কত লেটেস্ট কি, এবং মানুষ মাল কিনতে থাকবে। কিন্তু একটা মানুষও কাপড়টা ধরে কাপড়ের টেম্পার, সেলাইয়ের মান, তারপরে ডাইং কোয়ালিটি, সুইং কোয়ালিটি, সেলাইয়ের মান কোনো কিছু দেখবে না। তো এই যে হুজুকে চলে কারা, যারা অশিক্ষিত অথবা অপশিক্ষিত, শিক্ষিত কিন্তু অপশিক্ষিত। তো আমরা একদম টপ লেভেল থেকে শুরু করে জিরো পর্যন্ত যেহেতু অপশিক্ষিত পাচ্ছি, এবং এই জিনিসটা গতকালকে যখন আমি রাস্তার ডিরেকশনও জিজ্ঞাসা করছি মানুষকে গুগল ম্যাপে না দেখে, কারণ আমার ওই সময় মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে আনফর্চুনেটলি, তো পাওয়ার ব্যাংকে চার্জ দিতে তো অন্তত মিনিমাম আধা ঘন্টা লাগবে। তো এই আধা ঘন্টার মধ্যে যাকে যে ডিরেকশন জিজ্ঞাসা করছি, ভাই এটা এখান থেকে কত দূর, ভাই মাত্র 15 মিনিট, ভাই ডাইনে যান। এখন ওই ডাইনের থেকে যেয়ে ওইটুকুন ঘুরে আসতে আধা ঘন্টা শেষ, তারপরেও শুনি যে আমাকে ভুল ডিরেকশনে দিছে। তো একটা মানুষও ওখানে আপনাকে ডিরেকশন যে রাস্তাঘাটের দেয়, গুগল ম্যাপ না থাকলে গতকালকে তো দূরের কথা, আজকে বাসা পর্যন্ত আসতে পারতাম কিনা সন্দেহ। কারণ প্রতিটা মানুষই ভুল ডিরেকশন দেয়, এবং না জেনে একদম জেনুইন কথাবার্তা বলে, ভাই এইটা এইটা তো অমুক জায়গায়, ওখানে চলে যান, আর বেশি না 20 মিনিট লাগবে। ওখানে যে দেখবেন এটার কোনো গন্ধ কেন, দুর্গন্ধও নাই। সেখান থেকে আবার আবার আর একজন বলবে যে ভাই ওইটা এইখানে না, ভাই এটা এখান থেকে আর 25 মিনিট ওখানে গেলে এটা পাবেন। মানে একটা মানুষ যে আপনাকে একটা জেনুইন কথা বলবে সেটা না, বাট প্রতিটা কথাই বলতেছে এমনভাবে যেন উনি ওইখানেই বাস করে, অথবা উনি দেখছে, অথবা উনি ওখানে গিয়েছে, চাক্ষুষ প্রমাণ সহ, কিন্তু একদম বাংলা সিটারি কথাবার্তা। তো এটা প্রচণ্ড বাজে। এবং আমরা কিন্তু ব্রাহ্মণবাড়িয়া, তারপরে আপনার এই যে ফটিকছড়ি, তারপরে আপনার এই কেরানীগঞ্জ, তারপরে আপনার দোহার, এইসব জায়গা, যে যে জায়গাগুলো উচ্চারণ করছি, মৌলভীবাজার, এইসব জায়গায় কিন্তু ব্যবসা করতে যে দেখেছি যে এনাদের কথাবার্তার সাথে পেমেন্টের থেকে শুরু করে সব কিছুতে কত চিটারি বাটপারি আছে। আমাদের কোম্পানিতে অসংখ্য বোধহয় এরকম বিলের কাগজ আছে, পেমেন্ট নাই, টাকা মেরে দিয়ে চলে গেছে, অনেক অনেক ঘটনা আছে। হ্যাঁ, এটা প্রমাণিত, যার কারণে অনেক কিছু গবেষণা করে চোখে দেখে জেনে শুনে বুঝে আপনাদের গবেষণামূলক ভিডিওটা করে দিচ্ছি। তো আমি সবই না অনুরোধ করব, ফটিকছড়ি থেকে একবারে মৌলভীবাজার পর্যন্ত এখানে যারা আছেন, আপনাদের বিদেশি এবং প্রবাসী টাকায় আপনাদের ব্রেনটাকে নষ্ট করে দিচ্ছে। আপনারা যে নিজের জীবনে, নিজের যোগ্যতায়, নিজের সৃজনশীলতায় কিছু করবেন, এখান থেকে আপনারা একদম জিরোতে চলে গেছেন, একদম মাইনাসে চলে যাচ্ছেন। দিন যত যাচ্ছে তত নেগেটিভে চলে যাচ্ছেন। আপনি একটু বদলান, আপনার নিজস্ব কিছু থাকতে হবে যেটার জন্য মানুষ আপনাকে চিনবে। কোন হিজড়া কেমনে সেক্স করে সেইটা দিয়ে ভিডিও ভাইরাল করে করে আপনার ক্যারিয়ার তৈরি হবে না, কটা টাকা কামাই করতে পারবেন। মানে টাকাই যদি পৃথিবীর সব হয়, তাহলে মানুষ শব্দটা অর্থ কি? তাহলে যাই হোক, আমি অনেক টায়ার্ড এখন, আবার একটার পর একটা কল আসতেছে, তো আমি মোবাইলগুলো সব এরোপ্লেন মোড করলাম, আসলে শান্তিমতো আপনাদের সাথে কথা বলা যাচ্ছে না। তো হয়তো এখনই আবার দ্রুত বাসায় যে একটু ফ্রেশ হতে হবে, একটা গরম চা অথবা কফি খেয়ে কম করলেও 100-150 কাস্টমার অথবা ভাই ব্রাদারের সাথে কথা বলে তাদের সাপোর্ট বলেন, সহযোগিতা বলেন, এগুলো করতে হবে। হ্যাঁ, তো আমি আপনাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। তবে নরসিংদীতে একটা জিনিস দেখেছি, মানুষের ইচ্ছা শক্তি আছে, টাকা আছে, ইচ্ছা শক্তি আছে, কিন্তু সেভাবে তারা উপস্থাপন করতে পারছে না, কারণ তাদের চারপাশে কিছু চাটুকার ঢুকে, হতে পারে ম্যানেজার, হতে পারে খালাতো ভাই, হতে পারে মামাতো ভাই, হতে পারে বন্ধু, এরাই এদের ব্যবসাতে ভিতর থেকে শেষ করে দিচ্ছে, যাতে ওরা আর বড় হতে না পারে, বরঞ্চ ওদেরটা চুষে খেয়ে নিজেরা বড় হয়ে যাচ্ছে। এটা হচ্ছে নরসিংদীর সবচেয়ে সমস্যা। আর ব্রাহ্মণবাড়িতে যেটা সমস্যা দেখলাম সেটা হচ্ছে সাধারণ মানুষের অল্প কিছু টাকা হয়েছে, প্রচুর অহংকারী বিষয়টা চলে আসছে, প্রাপ্ত বয়স্ক এবং অপরিপক্ক শিক্ষায় যদি টাকা ঢুকে, সেটা একটা যেমন একটা দাম্ভিকতার জন্ম দেয়, তেমন একটা ধ্বংসাত্মক মনোভাবের জন্ম দেয়, যার কারণে এখানে সৃজনশীল কিছু তৈরি হচ্ছে না। এবং এটি ইফেক্ট আমি একদম মাধবপুর হতে একদম মৌলভীবাজার পর্যন্ত মানুষের আচার আচরণে অথবা কার্যকলাপে যেটা দেখলাম, তো আমার মনে হয় যে এখান থেকে আপনার চেঞ্জ হয়, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আর যদি আমরা আপনাদের কোনো উপকারে আসতে পারি, আসবেন আমাদের এই ছোট্ট গরিবখানার মতো অথবা ব্যাঙের ছাতার মতো এই ছোট্ট অফিসে।
যদি আপনাদের কোনো কিছু, আমার কোনো কথা, কোনো কাজ আপনার জীবনটাকে রুচিশীল, সৃজনশীল এবং সৃষ্টিশীল করে তোলে এবং আত্মনির্ভরশীল করে তোলে, তাহলেই আমি খুব সন্তুষ্ট হবে এবং আপনাদের জন্য সর্বসহযোগিতার হাত বাড়ায় দিব। তো আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।